শুভ নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আপনার অনুমতি নিয়ে সভা শুরু করছি ম্যাম। প্রাথমিকভাবে ম্যাম এটা আমরা সেপ্টেম্বরে প্রথম মিটিং করেছিলাম, 9 সেপ্টেম্বরে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং হয়েছিল। আজকে আমাদের ওরই ফলো আপ আকারে আজকে আপনি আমাদের নির্দেশ দিয়েছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করার জন্যে। ম্যাম মূলত বিভিন্ন ফেস্টিভ সিজনগুলো যাওয়ার পরে এখন আমাদের কাজের মধ্যে সকলকেই নামতে হবে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারিকে একটু আরও যাতে আমরা মানুষের পরিষেবার জন্য কাজে লাগাতে পারি এবং যে পাবলিক ডেলিভারি সিস্টেম আছে এটাকে আরও সুন্দর করতে পারি এবং সাধারণ মানুষের কাছে আমাদের প্রশাসন তরফ থেকে যে পরিষেবাগুলো দেওয়া হয় এটা আমরা সকল কাছে পৌঁছাতে পারি, এই উদ্দেশ্য নিয়েই আজকে আমাদের মিটিং। আমরা বিভিন্ন ডেভেলপমেন্টের কাজগুলো করেছি, তার সঙ্গে আমাদের আপনি মাঝে মাঝে নির্দেশ দিয়েছেন বিভিন্ন রেগুলেটরি কাজগুলো করার জন্যেও। এই সামগ্রিক আমরা আজকে ম্যাম আপনার নির্দেশ আমরা শুনবো এবং আলোচনা করব। আমার খুব পরিচিত একজন, আমার খুব সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে, বাবলা সরকার, আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে। আমি ফিরাদ হাকিমকে আর সাবিনাকে পাঠাবচ্ছি এক্ষুনি, সেই জন্য আগে আমি আরবান ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টে আলোচনা করে ছেড়ে দিচ্ছি, কারণ ওদের ডেটটায় ওরা হেলিতে চলে যাবে, আমি ব্যবস্থা করে দিয়েছি। আমার মনে হয় আমি ডিএমরা যারা আছেন, এসপিরা যারা আছেন, যারা ভালো কাজ করছেন, বিডিও থেকে শুরু করে আইসি যারা আছেন বা বিভিন্ন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি বা ডাইরেক্টর যারা আছেন বা বিভিন্ন মিনিস্টাররা সকলে আছেন, সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমি ফার্স্ট ইস্যুটা ধরতে বলবো, যেটা হয়ে গেলে ওরা চলে যেতে পারবে। ইললিগাল অকুপেশন অফ গভর্নমেন্ট ল্যান্ডস। এখানে পঞ্চায়েতও আছে, এখানে ফরেস্টও আছে, এখানে ইরিগেশনও আছে, এখানে অন্যান্য ডিপার্টমেন্টও আছে, সাথে মিউনিসিপ্যালিটিও আছে, আরবান ডিপার্টমেন্টও আছে। আমি পরিষ্কার বলছি, যারা গভর্নমেন্ট ল্যান্ড দখল করে অলরেডি বসে গেছে, নতুন করে যেন আর কোনো এনক্রোচমেন্ট না হয়। এটা কিন্তু নতুন করে কোনো এনক্রোচমেন্ট হলে আমি সেই এলাকার এসপিকে এবং আইসিকে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব এবং বিডিওরাও বাদ যাবে না। ডিএমরাও যদি ভাবে আমি ঘরে বসবো, আমি এগুলো লক্ষ্য রাখবো না, আমি কাউকেই টলারেট করব না। এবং মিনিস্ট্রি থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে কেউ যদি মনে করে নিজের স্বার্থে আমি জায়গা দিয়ে দেবো, সেটাকেও আমি টলারেট করব না। আইন কখনো বৈষম্য হয় না, আইন সবার জন্য এক। তাই আমি বিশেষ করে পঞ্চায়েত ডিপার্টমেন্ট, ইললিগাল আরবান ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্ট অ্যান্ড আদার ডিপার্টমেন্ট, জোর দখল যেগুলো দখল হয়ে গেছে অলরেডি অনেক দিন ধরে বামফ্রন্টের আমল থেকে, ইললিগাল অকুপেন্টস যারা, তাদের নিয়ে একটা পলিসি আজকে মিটিংয়ে করে দাও, যেটা হচ্ছে আমরা একটা, ওখানে অনেকে বাইরে থেকে আসছে, সরকারি জমির ওপরে ফ্ল্যাট তৈরি করছে বেআইনিভাবে এবং ফ্ল্যাটগুলোকে বিক্রি করে দিয়ে বাইরে চলে যাচ্ছে, আর কিন্তু এখানে থাকছে না, এটা স্থানীয় নয় বেশিরভাগ, আমি খোঁজ নিয়ে দেখেছি। তাকে যেখান থেকে পারো ধরে আনো। আরে এই জমিগুলোর মিউটেশন কে দিল? বিল্ডিং এর পারমিশন কে দিল? তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন হবে এবং অ্যাকশন অনুযায়ী কাজ হবে। এটা পুলিশ ডাইরেক্ট হাতে নেবে, জেলাকে দেবে না, স্টেট পুলিশ করবে। এখানে একটা পেনাল্টি ইম্পোজ করে যারা বসবাস করছে বা দোকানদার, তাদের জন্য একটা আগামী 6 মাস টাইম দাও। আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাস পর্যন্ত টাইম দিলাম। গভর্নমেন্ট যেটা
বাজার দর করলে তোরা দিতে পারবে না, বাট আমরা একটা ন্যাশনাল পলিসি করব 80-20 করে, যেটা বড় বিল্ডিং তার জন্য 100% হবে, কিন্তু গরিব যারা সাধারণ মানুষ তাদের জন্য কনসেশন হবে করে, একটা রেট করে ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার করে তাদের একটা পেনাল্টি ইম্পোজ করে, কারণ তাদের কিন্তু একটাও লিগাল কোনো কাগজপত্র নেই, আর যারা দিয়েছেও কাগজপত্র সেটাও ইল্লিগাল, সেই কাগজপত্র কিন্তু ইল্লিগাল, এটা কিন্তু বুঝতে হবে। সুতরাং তাদের লিগালাইজ যাতে তারা করতে পারে, অরিজিনাল যেটা, আমরা ওদের প্রতি সিম্প্যাথেটিক, কিন্তু যারা এটা নিয়ে ব্যবসা করে খেয়েছে তাদের প্রতি আমরা সিম্প্যাথেটিক নই। একটা পেনাল্টি ইম্পোজ করে টাকাটা ধার্য করে দাও, যাতে তারা গভর্নমেন্টকে একটা টাকা দেয়, যে টাকাটা গভর্নমেন্ট বলবে, কিন্তু জুন মাসের মধ্যে করতে হবে। আর যারা কমার্শিয়াল বানিয়েছে তাদের জন্য কিন্তু 100% পেনাল্টি দিতে হবে। আর যারা বানিয়ে পালিয়ে গেছে তারা যেখানেই যাক সেখান থেকে ধরে আনতে হবে, এবং দরকার হলে তার প্রপার্টি ক্রোক করে, যেটা ইডি সিবিআই করে, এটা করতে হবে। এখানে আমি কোনো এক্সকিউজ শুনবো না। কোনো নেতারা যদি এর জন্য দাবিদারি করে, যে পার্টিরই হোক, আমি তাদের কথাও শুনবো না। আইন আইন, গরিব লোকের কোনো দোষ নেই, এবং সাধারণ লোক বেচারা ভাবছে সে একটা বাড়ি করছে, বাড়িটা আমি একটা ফ্ল্যাট নিই, তার দোষ নেই। দোষটা হচ্ছে যে করেছে ইল্লিগাল কাজটা, আর যে মিউটেশন দিয়েছে এবং সমস্ত লাইসেন্স দিয়েছে, তাদের ব্র্যাকেট করো, তাদের ব্ল্যাকলিস্টেড করো, সে যেই হোক। আমিও যদি করে থাকি আমাকেও ব্ল্যাকলিস্টেড করো, আর আগের কোনো অফিসারও যদি করে গিয়ে থাকে তার পেনশনও এর মধ্যে আসবে, তাদের বিরুদ্ধেও কিন্তু তোমাকে অ্যাকশান নিতে হবে। তোমরা অনেক সময় অফিসারদের কেস করে ছেড়ে দাও, ক্লোজ করে দাও কিছু পাইনি বলে, কিন্তু আমি দেখেছি তোমরা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ব্যবস্থা নাও। এখানে যে কমিটিটা হবে অ্যাকশান নেওয়ার, তাতে IPS IAS সবাই থাকবে, এবং WBPS WBCSও থাকবে। আর এই কমিটিটা হেড করবে নন্দিনী, কারণ চিফ সেক্রেটারি অত সময় নেই, টাইম টু টাইম চিফ সেক্রেটারিকে রিপোর্ট করবে, চিফ সেক্রেটারি আমায় জানাবে। ববি, এটা আমার বলার ছিল মিউনিসিপ্যালিটি অ্যান্ড আরবান ডিপার্টমেন্ট এবং পঞ্চায়েত ডিপার্টমেন্টকে। তোমরা দেখে নেবে গরিব লোকেরা যে বাড়ি নিচ্ছে, সেই বাড়িগুলো যাতে পঞ্চায়েতকে, আমি বলছি, ঠিক মতো হয়। ডিএমদের বলছি, বিডিওদের বলছি, সার্ভে করুন। আপনারাই তো সার্ভে করেছেন, আপনারা সার্ভে করার পরে যদি কোথাও কোনো ভুল বেরোয়, সেই ভুলটা কিন্তু যে জেলা বা বিডিও বা আইসি এই সার্ভেতে ছিল বা ডিপার্টমেন্ট, তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে, এটা মাথায় রাখবেন। এখন থেকে আমি রাজীব কুমারকে বলবো প্রত্যেকটা ডিপার্টমেন্টে অ্যাপ করতে। প্রত্যেকটা টাকা আমাদের ব্যাংকের থ্রুতে যায়, কিন্তু আজকালকার দিন সময় খারাপ, হ্যাক করে নেয়, ব্যাংকের টাকাও হ্যাক হয়ে যায়, ব্যাংক নিজেরটাও ঠিকমতো কেয়ার করে না। সুতরাং এটা আমরা ধরতে পারবো যে কে কোথায় এটাকে দুষ্টুমি করছে, এগুলোকে স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে। ববি বল। দিদি, একটা ছোট্ট ছিল যে আপনি অ্যাপ করতে বলছেন ব্যাংকের, সার্ভেটাও আমাদের নিজেদের ক্ষেত্রে আমি দেখেছি, সার্ভেতেও অনেক সময় ভুল রিপোর্ট হয়ে যাবে। সার্ভেটাকে যদি আমরা লোড করে অ্যাপে করে নিই, তাহলে কালকে আমি করেছি কি ও করেছে এটা দায়িত্ব এড়াতে পারবে না। সার্ভেটার রিপোর্টটা এবং সার্ভের ছবিটা অ্যাপের মধ্যে থাকবে এবং আমার সিগনেচারটা অ্যাপের মধ্যে থাকবে, তাহলে আমি আমার দায়িত্ব এড়াতে পারবো না। এটা করে দাও, এটা ভালো প্রপোজাল। প্রত্যেকের দায়িত্ব নিতে হবে, কোনো খারাপ হলে গভর্নমেন্টের দায়িত্ব,
আর ইন্ডিভিজুয়াল পালিয়ে যাবে, এটা হবে না। হ্যাঁ অরূপ বল। আমরা যে হাউজিং বোর্ড থেকে যে আমাদের রেরা হয়েছে, রেরায় আমরা পঞ্চায়েত এবং ইউডিকে বলেছি যে একটা পোর্টাল জয়েন্টলি করতে। ইললিগাল বিল্ডিং আটকাতে গেলে রেরাকে সব থেকে আগেই আনতে হবে, কেন এখন আপনি 3 কাঠার উপরে 6টা ফ্ল্যাটেও রেরাকে করেছেন। অধিকাংশ বিল্ডিং এরা বিল্ডিং স্যাংশন নিয়ে নিচ্ছে, ফ্ল্যাট বিক্রি করছে, লোকে জল পাচ্ছে না, ড্রেনেজ নেই, কিচ্ছু নেই। সেই জন্য রেরা যদি রেজিস্ট্রেশন হয়, রেরার তাকে ফাইন করার ক্ষমতা আছে, এমনকি জমি ক্রোক করার ক্ষমতা আছে, এমনকি কাজ বন্ধ করার ক্ষমতা আছে। ইমিডিয়েট যদি ইউডি এবং পঞ্চায়েত, আমি তাদের ডিপার্টমেন্টের সঙ্গে অনেকবার মিটিং করেছি, তারা যদি এটাকে আমাদের একটা জয়েন্ট অ্যাপ হয়, তাহলে কিন্তু এটাকে আটকানো যাবে। মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, রেরা, স্পেশালি যাদের কাছে ম্যাক্সিমাম জমি আছে দেখে নাও। এবং ইরিগেশন ডিপার্টমেন্টে অনেকে নদীর ওপরে বসে আছে, ফলে নদী বন্ধ হয়ে যায়, বাঁধ ভেঙে যায়। তাদের অন্য জায়গায় শিফট করার ব্যবস্থা করতে হবে। গরিব মানুষকে তো আর ফেলে দেওয়া যাবে না, তারাই আমাদের সম্পদ। তাদের অন্য জায়গায় ফাঁকা জায়গায় দেখে ডিএমের সাথে কথা বলে ব্যবস্থা করতে হবে। এর জন্য প্রত্যেকটা ডিএমকে আমি বলছি তার নিজস্ব এলাকায় এটাকে দেখে নিতে হবে। আর দিদি পুলিশকে দেখতে হবে যাতে আবার কেউ না এসে বসে পড়ে। অনেকে ফ্ল্যাট নিচ্ছে, পুলিশকে যতই নিয়ে বলা হোক, এসে আবার পুলিশ আবার কিছুতেই এসে এটা করে না। আবার এসে বসে আছে। প্রবলেম কি, এরা 2 কতজনকে বছর 3 দেবো? বছর একটা সার্ভিসে থাকে। ইলেকশন কমিশন নিয়ম করে দিয়েছে 3 বছর পর পর ট্রান্সফার হতে হবে। 3 বছর এক জায়গায় কেউ থাকতে পারবে না। এই নিয়মের জালে আমরা ফেসে গেছি। যে 3 বছরের জন্য কাজ করতে যাচ্ছে, ডিএমই হোক, এসপি হোক বা অন্যান্যরাই হোক, তারা ভাবছে আমার তো 3 বছর 2 বছর কাজ, আমি আমারটা করে দিয়ে চলে যাই, আমার কি দরকার প্রোঅ্যাক্টিভ হওয়ার। তো এখন থেকে আজকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তার সময় যদি কোনো ইললিগাল কাজ করা হয়ে থাকে সেটাকে স্ট্রংলি হ্যান্ডেল করে সে যেখানেই থাকুক তাকে ধরা হবে। আর বারবার বলা হচ্ছে যে কোনো কেউ ট্রান্সফার হলে কোন কোন কাজ চলছে, কোনটা তিনি করেছেন, সেগুলোর একটা পরিষ্কার একটা চিত্র যে জয়েন করবে তার হাতে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেটা করছেন না। আমি এটা মনোজকে বলবো আবার বলে দিতে। ববি আর সাবিনা বেরিয়ে যাও। যতক্ষণ ক্রিমেশন না হয় ততক্ষণ আসবে না। এটা হলো ইললিগাল অকুপেশন অফ গভর্নমেন্ট ল্যান্ড। পুকুরের ওপরে বাড়ি করে দিচ্ছে। আরে আগে তো দিনের পর দিন, আমাকে আজকে 2006 সালের জমির টাকা দিতে হচ্ছে। ল্যান্ড অ্যাকুইজিশন করে বামফ্রন্ট সরকার চলে গেছে বাইরে, বড় বড় কথা। 6 সালে যা মার্কেট প্রাইস ছিল, আজকে 24 সালে মার্কেট প্রাইস অনেক বেড়ে গেছে, আমাকে আজকের মার্কেট প্রাইসে দিতে হচ্ছে। আর সব চলে যাচ্ছে কোর্টে। কোর্ট তো আর বুঝবে না আমার টাকা আছে কি নেই, সে একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। গভর্নমেন্ট টাকাটা পাবে কোথায় এটা তো বোঝবার ক্ষমতা আমাদের আছে। আমি 2006 সালের টাকা কেন দেব? আমার গভর্নমেন্টের আমলে যদি কিছু জমি অ্যাকুইজিশন হয় সে টাকা আমি দেব। এটা স্টেট ক্যাবিনেটে নিয়ে এসে সিদ্ধান্ত নিতে হবে। একে তো লোনের বোঝা, প্রতি বছর 75,000 টাকা, 1 লাখ টাকা দিতে হচ্ছে। 75,000 কোটি টাকা, 1 লাখ কোটি টাকা দিতে হচ্ছে। তার উপরে যত জমি কিনে গেছে, নিজেরা এনজয় করে গেছে, অত্যাচার করে গেছে, দখল করে গেছে, আর সেই টাকা আজকে আমাদের দিতে হচ্ছে। আর এদের মুখে আবার বড় বড় কথা। আমাদের এখনকার সিস্টেম হচ্ছে যে জমি আমি এখন কিনবো, আমি নিজে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবো, যাতে আমাকে ফেলে রাখতে না হয়, আমি ভবিষ্যতের জন্য যাতে কাউকে কোনো সাফার করতে না হয়। এটা একটা গভর্নমেন্টের সিস্টেম হওয়া উচিত বলে আমি মনে করি। এবার আমি কোঅপারেটিভ ব্যাংক ধরব। স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কিন্তু চিফ সেক্রেটারিকে করেছিলাম আমি।
তোমার নলেজে আছে কি না আমি জানি না, বাট তুমি দেখে নাও। দ্বিবেদী, তুমি তো জানো স্টেট কোঅপারেটিভের ব্যাংকের চেয়ারম্যান আমি কিন্তু চিফ সেক্রেটারিকে করেছিলাম। ম্যাম, State দেখে রাখো। cooperative, yes, ma'am. আর কোঅপারেটিভ ডিপার্টমেন্ট থেকে কারা এসছেন হাত তুলুন তো একটু। হ্যাঁ, আর আর কারা আছেন? আপনি তো মিনিস্টার, প্রিন্সিপাল সেক্রেটারি, বাদ বাকি একটু একটু দাঁড়িয়ে যান। না, হাত তুললেও হবে। কোঅপারেটিভ ডিপার্টমেন্টকে পরিষ্কার বলছি, অনেক কোঅপারেটিভ ব্যাংকে আনঅ্যাকাউন্টেড মানি আছে, অর্থাৎ ফেক অ্যাকাউন্ট, এবং সেখানে অন্যের নামে টাকা রাখা হয়েছে। প্রত্যেকটা এনকোয়ারি করে দেখে এই আনঅ্যাকাউন্টেড মানি ভেরিফাই করে এই টাকাটা গভর্নমেন্টের ট্রেজারিতে চলে আসবে। বুঝলেন কি বললাম? কোঅপারেটিভ ব্যাংকের প্রিন্সিপাল সেক্রেটারি কে আছেন? কে? কৃষ্ণা গুপ্তা? ইয়েস ম্যাডাম। ইটস এ ভেরি হার্ড ওয়ার্ক। আমরা ইনকোয়ারি করবো ম্যাম, যা হবে আমরা ট্রেজারিতে ফেরত দেবো। আমি অনেক কোঅপারেটিভ ব্যাংকে জানি আনঅ্যাকাউন্টেড অ্যাকাউন্ট আছে দেখে নিচ্ছি ম্যাডাম। আগে থেকে। ওকে ম্যাডাম। সেই অ্যাকাউন্টগুলো যখন ডিমনিটাইজেশন হয়েছিল, মনে রেখো ধনজন যোজনার নামেও অনেক অ্যাকাউন্ট খুলেছিল, অনেক ফেক অ্যাকাউন্ট। জি ম্যাডাম। সেগুলো দেখে নাও, সেই লোকটা জীবিত আছে, তার এক্সিস্টেন্স আছে না নেই। যদি থাকে ফিজিক্যালি ভেরিফিকেশন হবে, নিয়ে একদম স্টেট ওগুলোকে সিজ করে রাইট, ঠিক আছে ম্যাডাম। গভর্নমেন্ট ট্রেজারিতে আসবে। আমি 2 মাস টাইম দিলাম, জানুয়ারি আর ফেব্রুয়ারি, এর মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে। মার্চে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হবে। ডিএমদেরও এটাকে নজর রাখতে হবে, এটা বড় কাজ। এবার আমি যেটা বলবো, ফাইন্যান্সে প্রভাত মিশ্র আছে। প্রভাত মিশ্র ইজ এ জেন্টলম্যান, কিন্তু আরেকটু এফেক্টিভ হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। এবং তোমার যে টিম বসে আছে ওখানে ফাইন্যান্সে, 2-1 জন ছাড়া বেশিরভাগই বামপন্থী রাজনীতির আলোচনা করে ওখানে বসে। ওটা একটা আলিমুদ্দিন স্ট্রিট বানিয়ে দিয়েছে। দরকার হলে তুমি নতুন লোক নিয়ে এসো, এফিশিয়েন্ট লোক নিয়ে এসো, নিয়ে কাজটা করাও। আমি নিজে সারপ্রাইজ ভিজিট করেছি কয়েকবার, আমি নিজে গিয়ে এটা দেখে এসেছি। আমি নিজে না দেখলে কথা বলতাম না, এবং আমার কাছে ইনফরমেশনও আছে। ফাইলের পর ফাইল, এত উঁচু ফাইল চলছে, কি করে মিছিল মিটিং হবে? এটা মিছিল মিটিং করার জায়গা না, এটা জনগণের কাজ করবার জায়গা। এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমি বলবো খোঁজ নিতে, যেটা আমরা খোঁজ নিই না, ইনক্লুডিং অথরিটি, সোসাইটি, ডেভেলপমেন্ট অথরিটি, বিভিন্ন অর্গানাইজেশন, কত ফিক্সড ডিপোজিট ব্যাংকে তারা রেখেছেন, অনেকে খোঁজই রাখেন না। আমাদের একটু জানান তো কোন ডিপার্টমেন্টের, একটা ডিপার্টমেন্টের আন্ডারে অনেক সোসাইটি আছে, অনেক ডেভেলপমেন্ট বোর্ড আছে, তারা বছরের পর বছর অনেক ফিক্সড ডিপোজিট রেখে দিয়েছেন সেই ডিপার্টমেন্টের জন্য। কিন্তু একটা প্রিন্সিপাল সেক্রেটারি আসে আর একজন চলে যায়, কেউ খোঁজ রাখে না। ফাইন্যান্সটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের কাছে, সবটাই ইম্পর্ট্যান্ট। এটা আমাদের নলেজে এসছে বলেই বলছি।
কোন ডিপার্টমেন্টে, কোন ডেভেলপমেন্ট বোর্ডে, কোন সোসাইটিতে কত টাকা নন ইউটিলাইজেশন পড়ে আছে গভর্নমেন্টের, এবং কত টাকা ফিক্সড ডিপোজিট পড়ে আছে, এবং ডেভেলপমেন্ট বোর্ড হোক বা কমিটি হোক বা ট্রাস্টি হোক বা সোসাইটি হোক, তাদের কাছে এখন কত টাকা আছে তার ডিটেলসটা আমার কাছে পাঠাতে হবে উইদিন 15 days। আপনারা সিএসকে পাঠাবেন, সিএস আমার কাছে পাঠাবে। ডিএমদেরও বলছি, জেলা ওয়াইজেও দেখে নিন। ডিএমরা শুনতে পাচ্ছেন? মালদার ডিএম আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক হয়েছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন। আর বিএসএফের সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না। আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে, কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি? ডিজি রাজীব কুমারকে আমি বলবো, কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফের হাতে। যারা বাইরে থেকে আসে, ভিসাও আমাদের হাতে নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। যারা প্লেনে আসে তাদের কোনো লিস্টও আগে আমাদের দিতে এখন দেয় না। ফলে আমরা জানতে পারি না কারা আসছে, কারা ঢুকছে। ট্রেনও চলছে, বাসও চলছে, বিএসএফও চলছে। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছে না। তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই। এলাকাটা কন্ট্রোল করে বিএসএফ। ভালো করে শুনে রাখুন, কোনো দু একটা টিভি চ্যানেল বিএসএফের দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছেন। তাদের আমি বলবো, সংযত হন, সংবেদনশীল হন এবং দেখুন কোনটা ন্যায় কোনটা অন্যায়। অন্যায় হলে হাজারবার গালাগালি দিন টিআরপি তুলবার জন্য, কিন্তু দয়া করে বিএসএফের এই অন্যায় কাজ সাপোর্ট করে তৃণমূল কংগ্রেসকে দায়ী করবেন না। তার কারণ বর্ডার গার্ড তৃণমূল কংগ্রেস দেয় না, বর্ডার গার্ড বিএসএফ দেয়, এমনকি পুলিশও দেয় না। কিন্তু পুলিশের কাছে জেলার ইনফরমেশন থাকে, যখন ঢুকে যাচ্ছে কোথায় যাচ্ছে। ডিএমদের কাছে ইনফরমেশন থাকে কোথায় যাচ্ছে। মনোজ, তুমি কোনো ইনফরমেশন পেয়েছো ডিএমএসপিদের কাছ থেকে আজ পর্যন্ত? পাওনি। তার মানে ডিএমএসপিরা তাদের দায়িত্ব পালন করেনি। রাজীব কুমার আমাকে কিছু কিছু ইনফরমেশন দিয়েছে এবং আমি লোকাল ইনফরমেশন পেয়েছি কিছু। যে ইনফরমেশনগুলো আমাদের কাছে পজিটিভ এসছে, আমরা জানি। ডিটেলসটা আমার চাই, কারণ আমি একটা স্ট্রং লেটার লিখব কেন এটা করা হচ্ছে। আমরা তো চাই ওখানেও শান্তি থাক, এখানেও শান্তি থাক।
আমাদের তো দুই বাংলার মধ্যে আমাদের কোনো খারাপ সম্পর্ক নেই, চিরকালই আমরা এক ভাষায় কথা বলি, এক ভাষায় পথ চলি। চিকিৎসার কারণে কেউ আসতেই পারে, মানবিকতার কারণে কেউ আসতেই পারে, কিন্তু আমাদের জানাতে হবে। এটা আমি তাদের কথা বলছি না। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফের অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। আমি বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি যে যা করবেন আপনারা সেটাই আমাদের পথ, কিন্তু আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন, সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। সেই জন্য আমাদের প্রতিবাদপত্র যাবে। সুতরাং অ্যামাউন্ট ফিস্টের ব্যাপারটা আমি বলে দিয়েছি। আর একটা হচ্ছে অ্যামাউন্ট অফ ফান্ডস অ্যাভেলেবেল উইথ দ্য ভেরিয়াস ডেভেলপমেন্ট অথরিটিস, এটাও বলে দিয়েছি। এবার হচ্ছে মার্চে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ, যে ডিপার্টমেন্টগুলোকেও টাকা পেয়েছেন কিন্তু ডেভেলপমেন্টের কাজ স্যাংশন আছে, প্রজেক্ট চলছে অনগোয়িং, সেগুলোকে কমপ্লিট কিন্তু আপনাকে মার্চের মধ্যে করতে হবে। এই ফাইন্যান্সিয়াল ইয়ারের টাকা এই ফাইন্যান্সিয়াল ইয়ারে খরচা করতে হবে আপনাকে, কিন্তু তাড়াতাড়ি খরচা দেখাতে গিয়ে নিজেরা এমন কিছু করবেন না, এটা কোনো এনজয় করার খরচা নয়। প্লিজ রিমেম্বার, এটা জনগণের কাজ করার খরচা। টাকাটা আমাদের কাছে বহু মূল্যবান। গতি আনুন কাজে, নিজের থেকে কোনো প্রোঅ্যাক্টিভ হব না। এ মানে অ্যাভয়েড করুন, বি মানে ব্লক করে দিন, সি মানে কি আর বলবো, কনফিউশন ক্রিয়েট করে দিন, আর ডি মানে ultimately it will be a destruction work instead of construction. ABCD বন্ধ করুন। এ মানে অ্যাক্টিভ হন, বি মানে বোল্ড হন, সি মানে ক্রিয়েটিভ হন, ডি মানে ডেভেলপমেন্টটা করুন, আর ই মানে এনার্জেটিক হন, আর এফ মানে ফাইন্যান্সিয়াল পজিশনটাকে ঠিক রাখুন, আর জি মানে গভর্নমেন্টটা মানুষের, মামাটি মানুষের, এটাকে দেখে রাখতে হবে। আমি অনেক সময় লক্ষ্য করি ভোটার লিস্ট থেকে শুরু করে সব কাজে, ভোটার লিস্টে ব্লকের যাদের ডিএমরা দায়িত্ব দিয়েছিলেন তারা বসেছে কিনা ডিএমরা একবারও এনকোয়ারি করে দেখেছেন? আমি অনেক জায়গায় শুনেছি তারা বসেনি, কারণ ডিএমরা তো জানে এতে তো আমার কোনো যায় আসে না, আমি তো ডিএম থাকবই, বা আমি কোনো অফিসারে চলে যাব। ফেস তো আমাদের করতে হবে, জনগণকে ফেস করতে হবে। এটা কিন্তু ঠিক নয়, এটা আমরা কিন্তু এক্সেপশনাল কেস হিসেবে দেখছি। এবং আপনারা মনে করেন আপনাদের ওখানে কিছু লোকজন কম্পিউটারে কাজ করে, কম্পিউটারে ডেটা তোলে, তারা যতটা অ্যান্টি করে গভর্নমেন্টের, ইনফরমেশন পাস করে অপোজিশনকে, এন্টায়ার এক্সেপশনাল কিছু ছাড়া ডিএম নিজের মতো লোক নেন, বসান, এসপি জেলায় গেলে নিজের মতো ককাস তৈরি করেন, এবং তারা কাজের গুরুত্ব না দিয়ে, সার্ভে না করে, রিভিউ না করে, এই লোকগুলোর উপর নির্ভরশীল
চেঞ্জ করেন না কখনো। আরে মাঝে মাঝে চেঞ্জ তো করতে হবে 2-3 বছর পর পর। যারা কাজ করে না, যারা কাজগুলোকে ব্লক করে, তাদের প্রশ্রয় দিলে আপনাকে ডিএম রাখা হবে কেন? ডিএম তো সরকারের ডিস্ট্রিক্টের মুখ, এসপি তো সরকারের প্রশাসনের মুখ। তাদের নেতৃত্বে যদি আমি দেখি, কাঁচা রাস্তাতেও গাড়ি ঢুকে যাচ্ছে, আলু চলে যাচ্ছে, আমসের আমদানি হচ্ছে। কোথায় গেল আপনাদের মোবাইল চেক আপ? কোথায় গেল নাকা চেকিং? সাধারণ মানুষকে দয়া করে ডিস্টার্ব করবেন না, এটা বললাম বলে। আর এটা বললাম বলে লোকের কাছে একটা কিছু নিয়ে তাকে ছেড়ে দেবেন না। আজকালকার দিনে মনে রাখবেন, মিডিয়া যেমন অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়াও অ্যাক্টিভ, পাবলিকও অ্যাক্টিভ। একটা গ্রামের কৃষকও জানে কে কোথায় কি করে বেড়াচ্ছে, খবর কিন্তু আমাদের কাছে আসে। কেউ যদি মনে করেন এসপি হয়ে আমার এক চোখ থাকবে কাজে আর এক চোখ থাকবে অন্য জায়গায়, তাহলে এসপি হওয়ার প্রয়োজন নেই। প্রথম থেকে বলে দিন নো, আই ক্যানট, বা আমরাও দেখে নেব পারফরমেন্স, নো। ডিএমদেরও লক্ষ্য রাখতে হবে কোথায় কোন ভিডিওটা ভালো কাজ করছে, কোথায় করছে না, কোথায় বিএলআরও টাকা নিয়ে জমি দিচ্ছে, কোথায় দিচ্ছে না, মানুষকে হ্যারাস করছে, কোথায় আপনার যারা ইলেকশনের কাজ করার কথা ছিল ভোটার লিস্টে নাম তোলেনি, উল্টোপাল্টা করেছে। আর আইবির লোকেদের, রাজীব, ইউ হ্যাভ টু টেক এ স্ট্রং স্টেপ ফর ডিআইবি। একটা ইনফরমেশান তারা রাখে না, একটা ইনফরমেশান দেয় না, তারা পোস্টটাকে নিয়ে খেলা করে। খেলা অর্থে আমি বাস্তব খেলার কথা বলছি না, অবাস্তব খেলা, অনৈতিক খেলা, এগুলোকে চেঞ্জ করে দাও। আর তোমাদের আবার আছে, পুলিশ প্রীতি তোমাদের এক একজনের এক এক রকম আছে। যারা সত্যিকারে কাজ করে, অনেক সৎ পুলিশ অফিসার আছে, খেটে খায়, তাদের দিকে তোমরা নজর দাও না। লবি চলে, লবি। এই লোকটা আমার বন্ধু, একে প্রমোশন দিতে হবে, ওই লোকটা আমার পরিচিত, ওকে আগে নিয়ে আসতে হবে। কেন, কিসের জন্য? যে কাজের লোক হবে তাকে দিতে হবে, যে কাজের লোক না হবে কোনো লবি চলবে না। লবি একটাই, লবি হচ্ছে মানুষের। তাহলে কাজের গতিটার ব্যাপারে মনোজকে আমি বলবো একটু বলে দিতে। জি ম্যাম, আপনি গত মিটিংয়েও আমাদের নির্দেশ দিয়েছিলেন যাতে কাজের আমরা গতি আনতে পারি এবং মনিটরিং আর সুপারভিশন যদি আমরা ঠিক মতন করি তাহলে যারা স্থানীয়ভাবে কাজ করছেন ওদের মধ্যে উৎসাহ বাড়বে, আর যদি কোনো গাফিলতি অথবা কোনো খামতি থাকে এটাও সুপারভাইজারি অফিসার্স ওটাকে ঠিক মতন ইন্টারভেনশন করতে পারেন। তাহলে উইদাউট লস অফ টাইম এবং বেশি কোনো টাকা না লেগে আমরা কাজের মধ্যে আরও গতি আনতে পারি এবং ভালোভাবে আমরা পরিষেবা দিতে পারি। ম্যাম, আপনি আমাদের বলেছিলেন যাতে এটা ভালো করে ডকুমেন্টেশন করা হয়, তো আমরা ফিল্ড ইন্সপেকশন, মনিটরিং অ্যান্ড সুপারভিশন একটা অ্যাপ এবং পোর্টালও তৈরি করেছি। আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসারদের সঙ্গে বসে ওদেরকে ওরিয়েন্টেশনও করা হয়েছে। এর মূল দায়িত্ব এটা হচ্ছে ম্যাম, যেটা আপনি আগেও বলেছিলেন, মিড ডে মিল স্কিম হোক, স্কুলস হোক, হেলথ সেন্টার, আমাদের এমআর শপস, আমাদের এখন প্যাডি প্রকিউরমেন্টে কাজ চলছে, বিভিন্ন যে ফিল্ড লেভেলে কাজগুলো হচ্ছে এটা তদারকি করা এবং ফিল্ডে ভিজিট করা। আগে ভিজিট খুব বেশি হতো, এখন দেখা যাচ্ছে ভিজিট কমে গেছে এবং সেই জন্যে ভালো সুপারভিশন এবং মনিটরিংয়ের কাজ হচ্ছে না। তো আমরা এই পোর্টালের মাধ্যমে আমরা এনশিওর করব কি অ্যাটলিস্ট 2 দিনে ফিল্ড অফিসার্স ফিল্ডে ভিজিট করবেন এবং শুরু করবেন ওখান থেকে যেখানে সাধারণভাবে কেউ যায় না। অনেক এরিয়াগুলো আছে ওখানে অনেক অফিসার্স
বা ওদের সাবঅর্ডিনেটস কেউ ভিজিটই করেন না। ওখানকার স্থানীয় মানুষের কি অসুবিধা হচ্ছে এটাও জানার কোনো সুযোগ থাকে না, যেহেতু কেউ ওখানে পৌঁছতে পারে না বা যাওয়ার সময় থাকে না। তো আমি জিজ্ঞেস অনুরোধ, করো না মিড ডে মিলে কভার করে ভিজিট করেছে হ্যাঁ, মিড ডে মিলের ম্যাডাম লাস্ট মিটিংয়েও বিডিওদের কাজ বলেছিলেন, কি? ডিএম আইসিদের বলা হয়েছে বারবার ভিজিট করতে, ডিএম কেন মনিটরিং করবে না এটা? আমি যেমন রাজ্যে তোমার আন্ডারে একটা সেল করে দিচ্ছি টু রিভিউ এভরি ডিপার্টমেন্ট অ্যান্ড টু সাবমিট মি এ রিপোর্ট উইদিন এ মান্থ, জি ম্যাম, সেই রকম প্রত্যেকটা ডিএমও তোমাকে 1 মাসে কি হচ্ছে না হচ্ছে টোটাল রিপোর্ট দেবে। জি ম্যাম। তো ম্যাম আইসিডিএস সেন্টার কতবার ভিজিট করেছে জিজ্ঞেস করো তো। যে কোনো একজন ডিএম একটু বলুন। জলপাইগুড়ি, আইসিডিএস, মিড ডে মিল, প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার, আপনাদের ভিজিট কীরকম হচ্ছে একটু ফিডব্যাক দিন। হ্যাঁ হ্যাঁ স্যার আমাদের যতগুলো অফিসার্স আছে আমাদের ভিডিও থেকে স্টার্ট করে এসডিও এডিএম সবাইকে আমরা ট্যাগ করেছি, প্রত্যেককে এক জিপি আমরা ট্যাগ করেছি স্যার। ওরা স্যার ভিজিট করছে, ওখানে মিড ডে মিল আমরা দেখছি স্যার। আইসিডিএস সেন্টারও আমরা ভিজিট করেছি, ওখান থেকে আমরা দেখতে পেরেছি অনেকগুলো সেন্টার যেটা ডাইলেটেড আছে ওটা আমরা স্যার কালেক্ট করে ডিপার্টমেন্টকেও পাঠিয়েছি ফর অ্যাপ্রুভাল স্যার। এর সঙ্গে স্যার আমরা সিপিসি গুলো আমরা ভিজিট করছি, ওখানে আমরা দেখছি কোনোভাবে কোনো বাটা কাটা হয় না স্যার। তো ওখানে কোনো প্রবলেম হয় না। আমরা ফার্মার সঙ্গে মিটিং করেছিলাম স্যার, ফার্মার রেজিস্ট্রেশনও আমরা জোর দিচ্ছি স্যার। এর সঙ্গে সঙ্গে আমরা স্কুল ভিজিটও করেছি স্যার। তো যেরকম ইনস্ট্রাকশন দিয়েছে ম্যাডাম আমরা ওইরকম ইনস্ট্রাকশন গুলো সবাই করছি স্যার, পুলিশও আমাদের সঙ্গে যাচ্ছে স্যার। আমার কথা হচ্ছে যে টাকাটা অলরেডি বাজেটে রাখা হয়েছিল ফর এ ইয়ার, Yes. নতুন প্রজেক্ট না দিয়ে ওটা কিন্তু কর্তব্য পালনের মধ্যে পড়ে না। কর্তব্য হচ্ছে যে টাকাটা এই বছরে বাজেটে রাখা হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের, সেই টাকাটা কতটা খরচা হয়েছে কতটা খরচা হয়নি এবং যদি না হয়ে থাকে কেন হয়নি, আমাকে 2 মাসের মধ্যে সেটা করতে হবে। ইয়েস ম্যাম। ম্যাম, আমাদের এই পোর্টালের মাধ্যমে আমরা এমআইএস পাবো প্রত্যেক জেলায় যে ফান্ড প্রভিশনিং করা হয়েছে এবং কাজ যেটা শুরু হয়েছে ওটা কত প্রোগ্রেস হয়েছে এবং কত দিনের মধ্যে কমপ্লিট হবে, এটাও আমরা সমন্বয় পোর্টাল মাধ্যমে যেটা মনিটর করি, এটা আপনাদের সকলকেই বলবো ওটা আপডেট করতে। বিকজ যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই বছরের টাকা যেটা অ্যালটমেন্ট করা হয়েছে বা এএফএস দিয়ে স্যাংশন করা হয়েছে ওই কাজগুলোকে স্পিড আপ করে আমাদের এই ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে কমপ্লিট করতে হবে এবং কোয়ালিটি মেনটেন করে করতে হবে, এটাও একটু তদারকির মধ্যে পড়বে। যদি ফিল্ডে ভিজিট করেন তখনই দেখা যাবে কি কাজ ঠিক মতন এগোচ্ছে কিনা এবং ফিজিক্যাল এবং ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস ঠিক মতন হচ্ছে কিনা এটাও মনিটর করা যাবে। তো আমি আপনাদের সকলকেই বলবো আমাদের যেটা দুটো ইন্সপেকশন অ্যান্ড মনিটরিং পোর্টাল হচ্ছে, ফিল্ডে গিয়ে যে কাজগুলো যে পরিকাঠামো তৈরি হয়ে গেছে এর তদারকি করা, এবং সমন্বয় পোর্টাল হচ্ছে যেখানে যার মাধ্যমে আমরা যে কাজগুলো চলছে ওর কি অগ্রগতি হচ্ছে এটাকে মনিটর করা। এটা ম্যাম আমরা পুরোপুরি ডকুমেন্ট করছি এবং প্রত্যেক মাসে এমআইএস নিয়ে প্রত্যেক অফিসার এবং ডিপার্টমেন্ট এবং জেলা ডিএমদের কি অগ্রগতি হয়েছে কি প্রোগ্রেস হয়েছে এটা এমআইএস মাধ্যমে আপনাদেরকে প্রত্যেক মান্থলি একটা রিপোর্ট দেবো ম্যাম। এটা 2011 সালের পরে আমাদের এক্সপেন্ডিচার মানে যেটা আমরা ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার আমাদের 4.5 টাইমস ইয়েস ম্যাম, বেড়েছে বেড়েছে ম্যাম। হ্যাঁ, এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার বেড়েছে 10 গুণ। তো এগুলো তো সবই মানুষের জন্য করা। ইয়েস ম্যাম। সেক্ষেত্রে মানুষ যদি সুবিধাটা না পায় তো দায়িত্ব কাদের? যারা আমাদের। দায়িত্বে আছে ইমপ্লিমেন্টেশনের Yes. তারা যদি দায়িত্বটা না করে দায়বদ্ধতা নিয়ে তাহলে কি করে হবে? আমি এখন থেকে বলবো আপনাদের বর্ষা শুরুর আগে একদিকে তো এই ফাইন্যান্সিয়াল ইয়ার আছে, অন্যদিকে জানুয়ারি থেকে জুন হলো রাজ্যের মূল কাজের সময়। তার মধ্যে আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়বে, মাদ্রাসা পরীক্ষা পড়বে, পরীক্ষার মতো চলবে। এডুকেশন ডিপার্টমেন্ট করবে, পুলিশ দেখে নেবে, ডিএমরা সাহায্য করবে, সেটা কয়েকটা দিনের ব্যাপার। কিন্তু সেইটা করতে গিয়ে আর মাঝে মাঝে ইলেকশন আসছে বলে ব্যাস ছুটি, লোকসভা ইলেকশনের নামে 3 মাস ছুটি, কোনো কাজ নেই, আবার বাই ইলেকশনের নামে 1 মাস ছুটি। এই ছুটি কাটানো তো বন্ধ করুন। এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। জানুয়ারি থেকে জুন একটা তো হচ্ছে অনগোয়িং কাজ, ফাইন্যান্সিয়াল ইয়ারের ডেডলাইন মেনে করতে হবে। পরবর্তী আর্থিক বছরে সমস্ত কাজের জন্য এখন থেকে প্ল্যান করে নিন, যাতে এপ্রিলের প্রথম সপ্তাহেই
ওয়ার্ক অর্ডার দেওয়া যায়। বর্ষাকালে যেসব কাজ হয় সেটা হচ্ছে বৃক্ষরোপণ। ফরেস্ট ডিপার্টমেন্টকে বলবো সেগুলোর জন্য এখন থেকে প্রস্তুতি নিন। আর 2025-26 সালের সমস্ত স্কিম 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে শেষ করতে হবে। এটা আমি এফএসকেও বলবো যে এটাকে দেখে নেওয়ার জন্য। নিয়মিত ইন্সপেকশন খুব জরুরি, যেটা আমি বলছি ফিল্ড ইন্সপেকশন। নিয়মিত ইন্সপেকশন খুবই জরুরি, এবং যেটা আমি মনে করি ডিএম, এসডিও, বিডিও সহ প্রতিটা ডিপার্টমেন্টের, লাইন ডিপার্টমেন্ট ফিল্ড অফিসাররা নিয়মিত ফিল্ডে গিয়ে কাজ করুন। বেনিফিশিয়ারিদের সাথে কথা বলুন, তারা টাকাটা পেয়েছে কিনা, তারা কাজটা কত দূরে এগোতে পেরেছে, তারা কিভাবে ভালো করে আরও কাজ করতে চায়। রাজ্য স্তরে প্রিন্সিপাল সেক্রেটারিদের দিয়েও তাদের সারপ্রাইজ ভিজিট করাতে হবে। শুধু কলকাতা অফিসে বসে থাকলে হবে না, সারপ্রাইজ ভিজিটও করতে হবে। সরাসরি মুখ্যমন্ত্রীর একটা গ্রিভ্যান্সেস রিডারেশন সেল আছে। আগে দেখতাম খুব ইনিশিয়েটিভ নেওয়া হতো, এখন দেখছি দায় সারাভাবে ছাড়া হচ্ছে। মানুষ যখন তাদের কথা আপনাদের না পায় আমাকে জানায়, আপনারা কি মনে করেন না এটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে? এটা এখন থেকে রাহুল থাকবে দায়িত্বে, এবং আমার পুরো সিএমও এটাকে মনিটরিং করে। দায় সারাভাবে যারা কাজ করবেন, আমিও কিন্তু দায় সারাভাবে তাদের প্রতি কর্তব্য করব, এটা মাথায় রাখতে হবে। আমার কেউ শত্রু নয়, সবাই বন্ধু, কিন্তু আমি কাজ ভালোবাসি। যে কাজ করে আমি তার প্রতি একটু বেশি দায়বদ্ধতা নিয়ে কাজ করি। বিএসকে যেটা করা হয়েছে, আমরা 3561টি বাংলা সহায়তা কেন্দ্র চালু করেছি। এখনো 7,62,00,000 লক্ষ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে এখনো পর্যন্ত 14 কোটি সরকারি পরিষেবা এখান থেকে পেয়েছে। কিন্তু যেটা জানা দরকার সেটা হলো 304 ধরনের পরিষেবাই কি মানুষ পাচ্ছে? তাদের কি কাছে কি উপযুক্ত ইনফরমেশন, ফর্ম বিভিন্ন স্কিমে দেয়া হচ্ছে, আপডেট করা হচ্ছে? সেটা দেখে নিতে হবে। সাধারণ মানুষকে কি জানিয়ে কোনো চার্ট দেওয়া হয়েছে কি কি পরিষেবা সেখান থেকে মানুষ পেতে পারে? সেটা বাংলায় লিখতে হবে পরিষ্কার। জঙ্গলমহলে একটু সাঁওতালিতেও লিখতে হবে, বাংলাও লিখতে হবে, সাঁওতালিতেও লিখতে হবে। উত্তরবঙ্গে চা বাগানে বাংলাও লিখতে হবে, হিন্দিও লিখতে হবে, ওদের লোকাল ল্যাঙ্গুয়েজও লিখতে হবে, যাতে তারা বুঝতে পারে। বাংলার বাড়ি 12 লক্ষ লোকের টাকা ছাড়া হয়েছে। দেখুন তো কাজগুলো শুরু করেছে কিনা। শুরু করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, ডিএমরা সেটাকে টেক আপ করুন, বিডিওরা ডিএমকে জানান, তাকে কিভাবে সাহায্য করা যায় সেদিকটা দেখুন। এই ব্যাপারে টোটাল এটা সরকারি টাকা, রাজ্য সরকারের উদ্যোগ। এই টাকার 1 পয়সাও যেন অন্য কোনো খাতে না যায়, এটা দেখতে হবে। যাদের এখন অর্ধেক টাকা দেওয়া হয়েছে 1,20,000-এর মধ্যে 60,000 কোটি টাকা, 60,000 টাকা দেওয়া হয়েছে, তারা যদি কাজটা শেষ করতে পারে মের মধ্যে,
তারা দ্বিতীয় কিস্তিটা পাবে। এবং আমাদের যে সার্ভেটা হয়েছিল 28 লক্ষ লোকের, সেই সার্ভেটা ঠিক আছে কিনা আর একবার দেখতে হবে। বাদবাকি যে 16 লাখ থাকবে, যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে থাকেন, নিতান্তই গরিব মানুষ, সাধারণ মানুষ, ওটা মিলিয়ে রাখতে হবে এখন থেকে। তার কারণ একটা ইনস্টলমেন্ট তাদের আমরা মে মাসে দেব, এবং মে মাসে যাকে 60 দেবো, ডিসেম্বরে সে আরও 60 পাবে। তাহলে এবছরে দুটো হয়ে গেল, মানে 12 লক্ষ হয়ে গেল, প্লাস 16 লক্ষর অর্ধেক হয়ে গেল। আর বাদবাকিটা আমরা আবার মার্চের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব, নতুন বাজেটে, অথবা আমরা যেটা করব, কর্মশ্রী ঠিকমতো হচ্ছে কিনা দেখতে হবে। আগে যেমন আমরা 100 দিনের কাজের হিসেব রাখতাম, এখন কি কর্মশ্রীর হিসেব আমরা রাখি? আমরা বলেছি বাইরের কন্ট্রাক্টরদের দিয়ে, বাইরের লোক না নিয়ে এসে আমাদের লোকেরা বাইরে কাজ করতে চলে যায়। আমাদের যারা পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন এবং আমাদের যারা স্থানীয় মানুষ 100 দিনের কাজ করতেন, তাদের এই কাজটাতে ইনভলভ করতে হবে। আমি পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং লেবার ডিপার্টমেন্টকে এটা একসাথে যুক্তভাবে কাজটা করতে বলবো, এবং প্রতি মাসে কর্মশ্রী কোথায় কি হচ্ছে, কোন জেলায় কত, পিএইচির যত কাজ হবে রাস্তায়, পিডব্লিউডির, পঞ্চায়েতের, ইরিগেশনের, কনস্ট্রাকশনের, ডেভেলপমেন্টের, বাইরের শ্রমিক না নিয়ে এসে আমাদের অনেক শ্রমিক আছে, আমাদের শ্রমিকদের কাজগুলো করান, আমাদের 100 দিনের কাজের লোকগুলোকে দিয়ে কাজগুলো করান। কন্ট্রাক্টরদের প্রথমেই বলে দেবেন যে আমার এখানে প্রচুর মানুষ আছেন যারা 100 দিনের কাজ করতেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, তাই আমরা কর্মশ্রী চালু করেছি। এই কাজটা কর্মশ্রীর মধ্যে দিয়ে করতে হবে। জল স্বপ্ন প্রকল্প আমি ইতিমধ্যেই 2-3টে মিটিং করেছি, সিএস নিজেও 2-3টে মিটিং করেছেন। জল স্বপ্ন প্রকল্প কিন্তু 2025-এর ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে। আমি কোনো কথা শুনতে চাই না। আর যতক্ষণ পুরনো অনগোয়িংগুলো শেষ না হবে, আমি নতুন জমি কেনার টাকা দেব না। পাইপ পড়লে হবে না, পাইপ দিয়ে জলটা যাচ্ছে কিনা এবং জলটা পৌঁছচ্ছে কিনা আমি তখনই কমপ্লিট বলবো যখন মানুষ জলটা পাবে। আগে আমরা অনেক রাস্তা করেছি, সেন্ট্রাল গভর্নমেন্ট আগে রাস্তার জন্য টাকা দিত, এখন দেয় না 3 বছর ধরে। সেখানেও সেন্ট্রাল গভর্নমেন্টের একা টাকা নয়, আমাদেরও 40% দিতে হতো, মেনটেনেন্সও আমাদেরই করতে হতো। 3 বছর ধরে টাকা বন্ধ করে দেওয়ার পরেও আমরা পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় 25,000 কিলোমিটার রাস্তাঘাট করেছি। বাদবাকি আমি অনুরোধ করব ডিএমদের, যদি খুবই খারাপ কন্ডিশনের থাকে কিছু গ্রামীণ রাস্তা, ইমিডিয়েট ওটাকে, আমি দেখেছি অনেক সময় লক্ষ্য করে, আপনারা কি করেন বলুন তো, কেউ কেউ পরিচিত আছে আপনাদের, তারা যে লিস্টে দেয় সেটা দিয়ে ধরে দিয়ে দেন সার্ভে না করে। আমি করব কেন সেটা? আপনার পরিচিতদের কাজ তো আমি করব না। আমি দেখব মানুষ কোথায় কোথায় মানুষকে পরিষেবা দেওয়া দরকার, সেই জায়গাগুলোকে বেছে নিয়ে আইডেন্টিফাই করে নিয়ে, দরকার হলে উলগানাথন এটা আইডেন্টিফাই করে কাজটা করতে হবে। ম্যাম, ইয়েস ম্যাম। আমি পঞ্চায়েত ডিপার্টমেন্টকেও বলে দিলাম। আপনারা তো আলু ছেড়ে দিলেন প্রদীপ দা, আপনি আর বেচা কেন ছেড়ে দিলেন আমায় না জিজ্ঞেস করে?
এখানে মানুষ বেশি দামে কিনবে, আর আপনারা ছেড়ে দেবেন ইচ্ছে মতো। না ম্যাডাম, আমরা ছাড়িনি, ওটা অন্যায় করেছিল, তার জন্য আবার ইম্পোজ করা হয়েছে যে মুহূর্তে আমাদের নজরে এসছে। তো নজরে আগে আসেনি কেন? আফটার ডেথ ইফ কামস দ্য ডাক্তার, কোনো কোনো সাহায্য হয়? কখনো কখনো এটাও হয় আমি চোখ বুজে থাকি, দেখতে পাই না, দেখেও দেখতে পাচ্ছি না, তার পেছন দিকে কিছু কারণ থাকে। পুলিশও চোখ বুজেছিল, আমি খবর পাই, আপনারা পান না। আমার পাঞ্জাবের আলুর দিকে ইন্টারেস্ট কেন? পাঞ্জাবের আলু নেবো যখন আমার প্রয়োজন, আগে আমার বাংলার চাষিরা যে আলুটা রেখেছে সেটাকে আমি সদ্ব্যবহার করব। আর এখন থেকে অনেকে বলবে এক্ষুনি কোল্ড স্টোরেজ খালি করে দিন, নতুন আলু উঠবে। নতুন আলু উঠতে উঠতে ফেব্রুয়ারি মাস হয়ে যায়, আর এখনও শীতটা পড়েনি। বেশি শীত পড়লে আলুটা আসতে দেরি হয়, ফেব্রুয়ারির আগে পাওয়া যায় না। আমি জানি মেদিনীপুরের কিছু লোক গর্বে তার এই চক্রটার সাথে যুক্ত আছেন, যাদের সাথে পুলিশের একাংশও যুক্ত আছে। এবং বেচা, তোমাকে আমি কিছু বলছি না, তারকেশ্বর আলুর জায়গা, তোমাদের ওখান থেকেও অনেক আলু গেছে, দেখে নিও। আমরা যে মার্কেটিং নিয়ে, আমরা প্রাইস হাইক নিয়ে টাস্কফোর্স যে মিটিং করতাম রেগুলারলি, সেটা রেগুলারলি ভিজিট হচ্ছে বাজারে বাজারে। করছে এর মধ্যে যে আলু দাম রিটেলে বাড়ছিল ম্যাম, এটাও ওরা অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে। এখন মার্কেটে রিটেলেও দাম একটু কন্ট্রোলে এসেছে ম্যাম আগে থেকে। দেখো শীতকালে তো সবজির দাম সবজি কমে। দাম ম্যাম সাবস্টিটিউশন হয়ে যায়। সবজির দাম তো কমে, বাড়বে কেন? জি মজুতদারি করে রাখবে। হোর্ডিংয়ের বিরুদ্ধে পুলিশেরও টিম আছে, হোর্ডিং দেখার। হোর্ডিংয়ের কথা বলছি আমি। কি বলবো, হোর্ডিং করে রেখে দেয়, পরে দাম বাড়িয়ে যখন বাজারে পাওয়া যায় না তখন সেটা বেশি দামে বিক্রি করে। এই হোর্ডিং কোথায় কোথায় মানে প্রচুর মজুদ আছে দেখে নিন তো কালোবাজারিদের কাছে, দেখে নিন, দেখে নিয়ে সেটা সুলভ বাংলায়, সুফল বাংলায় একদম ছেড়ে দিন। এটা কে দেখে? ইবি ডিপার্টমেন্ট, ম্যাম আমি বলছি ম্যাম, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কে দেখে? ম্যাম ডিজিইবি দেখেন ম্যাম। তিনি এখানে উপস্থিত আছেন? না এখানে নেই ম্যাম। এমনিতে ম্যাম আমাদের সুফল বাংলা আপনার নির্দেশ মতন আমরা 160 বাড়িয়েছিলাম, এখন 640 আছে। আর যেমন আপনি নির্দেশ দিলেন, আমরা জেলা থেকে সরাসরি সবজি কিনে প্রচুর আনাচ্ছি কলকাতায়, সবজি দাম সবটাই অনেক কমে গেছে ম্যাম। আর টিমগুলো ভিজিট করছে কলকাতা, কয়েকটা জায়গায় সমস্যা ছিল, সেখানে সিপি সাহেব এবং কেএমসি থেকেও কিন্তু টিম পাঠিয়ে কন্ট্রোল করা হয়েছে ম্যাম। শীতকালে সবজির দাম কমে, এটা মাথায় রেখো। গ্রামের নিশ্চয়ই। চাষিদের থেকে সবজি কিনে বাজারে সাপ্লাই করো। সেটা করছি ম্যাম। 85 এখন সেন্টারে চলছে ম্যাম, এই বছর আমরা চালু করলাম। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে, কখনো কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর, যেখানে বাসের ফ্রিকোয়েন্সি বাড়াতে পারে? বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে। আমার চোখেতে প্রায় পড়ে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন সারপ্রাইজ কলকাতার জায়গাগুলো নিয়ে? ট্রান্সপোর্ট সেক্রেটারি করেছে কখনো? হ্যাঁ দিদি, আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি কিছু, এবং কিছু এবং কথাটার অর্থ কি? কিছু কথাটার কোনো অর্থ হয় না। তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার, তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই। মানুষ যাতে অফিসে যাবার সময়, অফিস ফেরত বা অন্যান্য সময় ঠিকমতো যাতায়াত করতে পারে সেটা দেখতে হবে।
কলকাতায় মাঝে মাঝে ঘুরে দেখো ওয়ার্কিং ডেগুলোতে, কোথায় কোথায়, শুধু কলকাতায় একটা জায়গায় গেলে হবে না, সারা কলকাতা ঘুরতে হবে, ইনক্লুডিং আইটি সেক্টর, ইনক্লুডিং হসপিটালগুলোর সামনে, আফটার ভিজিটিং আওয়ার্স। আর পুলিশকে বলবো স্পিড কমিয়ে ওভার স্পিড করা যাবে না। যে ওভার স্পিড করে গাড়ি চালাবে শীতকালে অ্যাক্সিডেন্ট হবে, যাতে না বাড়ে। প্রত্যেকটা রাস্তায় এমনকি ন্যাশনাল হাইওয়েতেও স্পিড কন্ট্রোলের একটা সিস্টেম থাকবে। রাতের দিকে কেউ থাকে না ট্রাফিক পুলিশের, ফলে রাস্তায় জ্যামটা খুব বাড়ে। সেকেন্ড হুগলি ব্রিজে ঘন্টার পর ঘন্টা লোক দাঁড়িয়ে থাকে। সেকেন্ড হুগলি ব্রিজটা কি কোনো রকম একটা ব্যবস্থা করা যেতে পারে না? কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, হাওড়া পুলিশ কমিশনারেট এরা বসে, বিধাননগর পুলিশ কমিশনারেট বসে একটা ব্যবস্থা করতে পারে না? সেই সময় ট্রাকগুলো চলে, ফলে টোটাল ট্রাকগুলো একটা জায়গা দিয়ে চলে, ফলে সেকেন্ড হুগলি ব্রিজটায় যদি কোনো ইনসিডেন্ট হয়ে যায়, আমি তোমায় বলছি যে কোনো দিন বড় ঘটনা ঘটে যাবে। প্লিজ টেক কেয়ার। আমি এটা আগেও অনেকবার বলেছি, এখনও বলছি, 5-6টা ওয়ে আউট বের করো। মা ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হয়েছিল রাত্রি সন্ধ্যে 6টার পর। পুলিশের সবচেয়ে ইজি কাজ হচ্ছে বন্ধ করে দাও। কোনো ভিআইপি গেলে সব বাড়ি ঘর দোকান টোকান বন্ধ করে দাও। কেন? চালু রেখে সব তো করা যায়, করা যায় নাকি? কত লোক তার প্রয়োজনে, সবার তো 4 চাকা নেই, বা 4 চাকা থাকলেও সে অ্যালাউ নয়, 2 চাকাও অ্যালাউ নয়। তো লোকে রাত্রিরে বিপদে পড়লে ওষুধ কিনতে যাবে কি করে? হসপিটালে যাবে কি করে? রাত বেরোতে কেউ কোনো বিপদে পড়লে সে যাতায়াত করবে কি করে? 2-1টা লোকের জন্য সমগ্র সমাজ তো দায়ী নয়। মা আচার্য জগদীশচন্দ্র বসু রোড, এগুলো আমরা 40 কিলোমিটার স্পিড করে দিয়েছি সন্ধ্যে 7টা থেকে। তাহলে ভদ্রভাবে সবাই যাতায়াত করবে। আর যেসব জায়গাগুলো ফাঁক রয়ে গেছে এখনো, সেই ফাঁকগুলোকে বন্ধ করতে হবে। ববি নেই, চলে গেছে, বাট আরবান ডিপার্টমেন্টের বিনোদ আছে এখানে নিশ্চয়ই। गुलाम आसी मैम। কুণাল কে আছে? गुलाम अली मैम। গোলাম আলী, তোমাদের লক্ষ্য রাখতে হবে, একবার ভিজিট করো यस मैम। কোন কোন জায়গাগুলো ফাঁকা আছে। यस मैम। পুলিশের সাথে কথা বলে সেটাকে ব্লক করতে হবে, ओके मैम। যাতে কোনো গাড়ি গড়িয়ে না পড়ে। मैम। আমরা রাজ্যের প্রায় 10,000 স্কুলকে ডিজিটাল এডুকেশন শুরু করবার জন্য কম্পিউটার থেকে শুরু করে যাবতীয় সরঞ্জাম দিয়েছি। সে কাজ কতদূর এগোলো? আমি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে বলবো, যদি কাজ এখনও বাকি থাকে ইমিডিয়েট এটাকে শুরু করা। 2, আমি কাগজে দেখলাম, আমি জানতাম না। আমি চিফ সেক্রেটারিকেও জিজ্ঞেস করলাম, চিফ সেক্রেটারিও জানতো না। প্রাথমিক স্তরের সেমিস্টার, তো পলিসি ডিসিশন এডুকেশনে যখন, ইউ আর এডুকেশন মিনিস্টার, বাট প্লিজ রিমেম্বার, ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন, প্লিজ কনসাল্ট আস। দিদি আমি ওটা কাগজ আমিও দেখে পরশুদিন সেক্রেটারির সঙ্গে কথা বলে পরশুদিন রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি। আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে। কাগজে আগে বেরোলো কি করে? প্রেস কনফারেন্স করে আমি দিয়েছি। কোনো কথা শুনতে চাই না, পাবলিক তো জেনে গেল আগে। যা মেসেজ যাওয়ার চলে গেছে, ওটা হবে না। ঠিক আছে দিদি। 4 জন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিল, আর হয়ে গেল। বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে, কাঁধের ব্যাগ কমাতে। ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই, এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি, ওইটুকু বাচ্চারা কথা বলতেই পারে না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না।
তাদের পড়ানো হয়, শেখানো হয়, তো সেমিস্টার বলবে। একটা 1-এর বাচ্চা কি সেমিস্টার দেবে, না 2-এর বাচ্চা কি সেমিস্টার দেবে? কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না। না দিদি, আমি বলেছি। স্কুলে এগুলো হয় না। স্কুল যা প্রথা চলছে তাই চলবে। কলেজ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে, তারা অভ্যস্ত হয়ে গেছে, তারা জানে, তারা অনেকটা এখন আজকের যুগে মডার্নাইজ হয়ে গেছে, তারা জানতে পারে ব্যাপারগুলো, এবং এটা অলরেডি চালু হয়ে গেছে, তাই তাদের এটা প্রবলেম থাকে না। কিন্তু প্রবলেম এটা থাকে বাচ্চাদের, অফকোর্স স্কুলের বাচ্চাদের থাকবেই। স্কুলে কোনো সেমিস্টার টেমিস্টার চলবে না। আর আমি বলবো, এডুকেশনের ব্যাপারে নতুন করে কোনো পলিসি নিলে প্লিজ লেট আস নো ফার্স্ট বিফোর প্রেস। প্রেসে যখন একটা সাবজেক্ট যায়, মানুষ মনে করে এটাই সত্যি, গরুর রচনা করার মতো। এটা তোমাদের বুঝতে হবে। প্রেসকে একটা খাইয়ে দিলাম, নিউজ দিতে হলো, এখন আবার নিয়ম হচ্ছে করে খাইয়ে দেয়। ভাত খাইয়ে দেয় না, নিউজ খাইয়ে দেয়। নিউজটা কি না, ওখান থেকে অমুক দাদা নিউজটা পাঠালেন, অমুক দিদি নিউজটা পাঠালেন। কেন সামনাসামনি বলতে হবে? অসুবিধার কী আছে? আর এটা প্রেস মিডিয়াকেও আমি রিকোয়েস্ট করব যে কারো মুখের কথা শুনে সঠিক তথ্য না পেলে, ঘোড়ার মুখের কথা না শুনে আপনারা প্লিজ এইসব ব্যাপারগুলো, কে পাঠালো আর কে পাঠালো না, এর মধ্যে নির্ভর করবেন না। গভর্নমেন্ট যখন কোনো নতুন কাজ করে, সেটা গভর্নমেন্ট লেভেলে আলোচনা করে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সেটা পাঠায়। যারা পেছন থেকে পাঠায় তারা ব্যাকডেটেড, তাদের ব্যাকবোনটা একটু দুর্বল। আর যারা সামনে থেকে ফেস করে, তাদের মেরুদণ্ডটা একটু সোজা, এবং সেটা সত্য। এবার আমি আসবো পাট্টা বিতরণে। দু 2011 সালের পর থেকে সাধারণ মিলিয়ে, সব মিলিয়ে মোট পাট্টা বিতরণ হয়েছে 6 লক্ষ। কৃষি ও গৃহ পাট্টা 2,13,000, নিজ গৃহ নিজ ভূমি পাট্টা 2,26,000-এর বেশি, চা পাট্টা 57,000, রিফিউজি রিলিফ পাট্টা 59,000, ফরেস্ট পাট্টা 37,000-এর বেশি, ফ্রিহোল্ড টাইটেল ডিড 290টি উদ্বাস্তু কলোনির প্রায় 59,000 পরিবার। এরা কি পাট্টা পেয়েছে বিবেক? হ্যাঁ ম্যাডাম, এগুলো হচ্ছে অ্যাচিভড ফিগার্স, এবং আমরা ম্যাডাম আপনাকে গত সপ্তাহে একটা নোট পাঠিয়েছি। 5,500 পাট্টা অলরেডি রেডি আছে। আপনার কনভিনিয়েন্ট ডেট পেলে রাজ্য স্তরের একটা আমরা অনুষ্ঠান করে দিয়ে দিতে পারি। এর বাইরেও প্রায় 10,000 পাট্টা এখন আন্ডার প্রসেস, মানে বিভিন্ন আন্ডার প্রসেস যেটা আছে রেডি করে দাও, একসাথে করে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে বলো তো, উদ্বাস্তু কলোনিগুলো যেগুলো ছিল, সেগুলো প্রত্যেকটা আমরা বলেছিলাম রেকগনাইজড হবে। হ্যাঁ, সেটা কি রেকগনিশন হয়েছে? হ্যাঁ ম্যাডাম, অল রেফিউজি কলোনিজ হ্যাভ বিন রেকগনাইজড, এবং আমাদের এই কাজটা ম্যাডাম একেবারে শেষের দিকে। কয়েকটা জায়গায় যেখানে আমরা কিছু কিছু সংবাদ পাচ্ছি, যেমন কিছুদিন আগে বারুইপুর পেয়েছি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যেও দক্ষিণ 24 পরগনায় পেয়েছি। খুব দ্রুত সার্ভে করাচ্ছি এবং এগুলোকেও শেষ করার কাজ চলছে ম্যাডাম। কৃষ্ণনগরে অনেক উদ্বাস্তু কলোনি আছে নদিয়া জেলায়। হচ্ছে ম্যাডাম ওখানে। ওটা হচ্ছে? প্রায় হয়ে গেছে। যেটুকু রেসিডুয়াল কাজ বাকি আছে ম্যাডাম, শেষ করার চেষ্টা চলছে। দেখে নাও। আর চা পাট্টা? আচ্ছা, চা পাট্টা ম্যাডাম যেটা বললাম, এই যে 10,000-এর কাজ চলছে ম্যাডাম, এর মধ্যে প্রায় 6,500 হচ্ছে চা পাট্টা। এতে কতগুলো ডিসিশন আছে পলিসি লেভেলে, যেটা আমি আপনার কাছে এসে নিয়ে নিলে ম্যাডাম খুব দ্রুত ওর একটা নিষ্পত্তি হবে। ওই কাজটা ওখানে সার্ভে করে রেডি আছে। আপনি যে সিদ্ধান্ত নেবেন তার ভিত্তিতে ওটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে দেখো, পারি। এগুলো তো 1 সেকেন্ড লাগে কথা বলতে। আমি চলে আসছি ম্যাডাম।
এবার আমি আর ল্যান্ডে আর একটা কথা বলবো, তুমি তো একটা ভালো কাজ করেছিলে, অনেক বিএলআরওকে একসাথে র্যান্ডাম চেঞ্জ করে দিয়েছিলে। এখনও কই একটা সার্ভিলেন্স চলছে যে কারা কারা এখনও ইল্লিগাল জমি মিউটেশন করছে? যে করবে সে রিটায়ার করে গেলেও কিন্তু আমি ছাড়বো না। ম্যাডাম খুব স্ট্রং মেসেজ গিয়েছে আমাদের ওই প্রায় 750 জনকে ম্যাডাম দুটো আমরা ক্ষেপে ট্রান্সফার করেছি। আর ট্রান্সফারের বাদেও একেবারে চিহ্নিত করে কয়েকজনের যেটা বলে মানে এনফোর্সমেন্ট অ্যাকশন আর কি, মানে একজনকে তো কম্পালসারি রিটায়ারমেন্টেরও আপনার অনুমোদনের জন্য আমরা মানে অনুমোদন পেয়ে গেছি। মানে 3 বার ম্যাডাম ওর বিরুদ্ধে ডিপি হয়েছে এবং বারবার করে সে কিন্তু ভুল করেই যাচ্ছে আর কি। ভুল করছে না, ইচ্ছা করে টাকা কামাচ্ছে। তাদের বিরুদ্ধে এফআইআর কেন হবে না? হয়েছে তাদের অ্যারেস্ট করাও, ম্যাডাম অ্যারেস্ট করে পুলিশ অ্যাকশন নিক, তবে তো হবে। সেটা হচ্ছে ম্যাডাম, এবং আমরা প্রায় 50 জনের এমন ডিপির একটা তালিকা তৈরি করেছি। সেটাও খুব দ্রুত যাতে ডিপি শেষ করে দিয়ে তাদের পানিশমেন্ট দিয়ে দেওয়া যায় সে কাজটাও চলছে। আপনার মেসেজটা খুব স্ট্রংলি গিয়েছে যে এইসব মানে কন্ট্রোলে আনতে হবে, চলবে না আর কি। ইল্লিগাল জমি আর যদি কেউ দিয়েছে, আর একটা বলি স্যান্ড পলিসি, মাইনিং পলিসি, কোল পলিসি, আর জয়গায় গাঁও তো তোমরা জানো যে অনেক ডলোমাইটও আছে, যেটা পড়ে আমাদের জয়ন্তী নদীটা বন্ধ হয়ে যায়। সেখানে যদি আমি অফিসিয়ালি টেন্ডার করি, তাহলে লিগাল টেন্ডার করে দিই, তাহলে তো অনেক টাকা আসে গভর্নমেন্টের, এবং জায়গাটাও লিগাল হয়ে যায়, অনেক লোক কাজও পায়। ঠিক সেমভাবে মাছের ভেড়ি, প্রচুর মাছের ভেড়ি আছে, সেই মাছের ভেড়িগুলো কেউ কেউ করে খাচ্ছে। আমি 1 বছর ধরে বলছি এটা। মাছের ভেড়িগুলো, অনেকগুলো ফিশারিজ ডিপার্টমেন্টেরও ভেড়ি আছে, সেই ভেড়িগুলো একত্রিতভাবে ল্যান্ড ডিপার্টমেন্ট একটা পলিসি করবে এবং করে অফিসিয়ালি টেন্ডার করে লিগালি অর্ডার দেবে যে কে চালাবে আর কে চালাবে না, এবং তার জন্য গভর্নমেন্টের কাছে টাকা আসবে। ম্যাডাম মাছের ভেড়ির ক্ষেত্রে বলি, আপনি একটা কমিটি অফ মিনিস্টার্স তৈরি করে দিয়েছিলেন। তো আমরা বিগত মানে 15 দিন আগেই একটা বড় মিটিং করেছি। সেখানে সমস্ত সিদ্ধান্ত আপনি যেগুলি বলেছেন যে একটা সেন্ট্রাল পোর্টাল তৈরি হবে, ফিশারিজ ডিপার্টমেন্ট তৈরি করবে, যেহেতু ফিশারিজ সম্পর্কে জ্ঞান তাদের সবচেয়ে বেশি। আর জেলা স্তরে এই কমিটি এই সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে সমস্ত নিলাম ইত্যাদি করবে, যাতে সমস্ত তথ্য ইত্যাদি ট্রান্সপারেন্টলি একটা জায়গা থেকে আমরা পর্যবেক্ষণ করতে পারি। সেটা হচ্ছে ফিশারিজের ক্ষেত্রে। আর এর আগে যে আপনি কথা বললেন অ্যাবাউট ল্যান্ড ইত্যাদি ম্যাডাম, ওটাও বলছি যে সেখানেও আমাদের নজর খুব স্ট্রং রয়েছে, এবং যে যে জায়গাতে আমরা মনে করি রেভিনিউ আমাদের লস হতে পারে, লিক হতে পারে, আপনি স্পেসিফিক জিজ্ঞাসা করলেন ওই নদী কাটা মাটি ইত্যাদি। বন্দনা ম্যাডামের সঙ্গে আমার মিটিং হয়েছে ম্যাডাম লাস্ট উইক, এবং আমরা ওদের সঙ্গে তথ্য বিনিময় করেছি যে আমি কোন কোন খাতে কী টাকা পাই, ল্যান্ড রেভিনিউ যেটা আমরা বলি, এবং তারা বিগত 2 বছরে এই যে কর্পোরেশন ম্যাডাম পুরো 5 হেক্টরের উপর যে সমস্ত এই নিলাম করার যে দায়িত্বটা পেল, এই পুরো ডেটা ম্যাডাম ম্যাচ হয়ে গিয়েছে। এবং আমরা চিফ সেক্রেটারিকেও জানিয়েছি আমরা কোন কোন জায়গায় এখন প্লাগ করতে চাইছি। 2-3টে জিনিস মানে বেরিয়ে এসছে। যেমন বলি, ধরুন ম্যাডাম কর্পোরেশন টেন্ডার ডেকে দিয়েছে, খুব সায়েন্টিফিক্যালি কাজ হচ্ছে সবার তদারকিতে ইত্যাদি, কিন্তু মাঝে যে 4-5 মাসখানা প্রায় নদী কাটা বন্ধ করে দিই প্রাকৃতিক কারণের জন্য, তখন ওই সিলভার স্ট্যান্ডটাকে স্ট্যাক করা হয়। ওই স্ট্যাক থেকে এখনও কিছু কিছু লিকেজের ঘটনা ঘটছে, এবং ডিএলএলআরও আমাদের জানিয়েছেন। বীরভূমে বেশি হচ্ছে। হ্যাঁ, 3-4টে জেলা আছে ম্যাডাম, বীরভূম ওর মধ্যে পড়ে। এটা কিভাবে প্লাগ করা যায় প্রযুক্তিকে ইউজ করে, কি কিউআর কোড, কি স্যাটেলাইট ম্যাপিং ইত্যাদি, এটা এই বন্দনার সঙ্গে ম্যাডাম ডিটেল আলোচনা হয়েছে। বিভু গোয়েলও তাতে পার্টিসিপেট করছে। আমরা একটা ব্লুপ্রিন্ট বানিয়ে চিফ সেক্রেটারিকে দেব যে এই পয়েন্টে আমাদের ল্যান্ড রেভিনিউ আরো বাড়বে। রেশমি নেই আজকের মিটিংয়ে? এই রশ্মি, তুমি বিবেকের সাথে বসছো না কেন এটা নিয়ে? হ্যাঁ ম্যাম, আমরা আলোচনা করেছি, এবং আমরা এই যে ক্লিয়ারেন্সেসগুলো সব এক্সপেডিট করছি, গান্ধীও জানে, আমরা সব এক্সপেডিট করে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো স্ট্রিমলাইন করে দিচ্ছি। পেরিয়ে যাচ্ছে আমাদের এখানে, ফেস্টিভ্যাল এত বেশি, বাই ইলেকশন আসলেই বলবে 30 জন অফিসার পাঠাও, অন্য স্টেটে ইলেকশন হলেই বলবে 40 জন পাঠাও, তারপরে নিজেদের স্টেটে ইলেকশন আছে, এমএলএ ইলেকশন, এমপি ইলেকশন, বাই ইলেকশন,
এই করতে করতেই আমাদের অর্ধেক দিন হয়ে যায়, কাজ করার সময় থাকে আমাদের হাতে খুব কম। পলিসি যখন ঠিক হয়ে গেছে তখন তোমরা দুজনে মিলে বসে, তুমি আর বিবেক বসে কেন এটাকে সেটেল করছো না? হ্যাঁ ম্যাম। আমার মনে হয় বিবেক, তুমি নন্দিনী রেশমিকে ডেকে নাও, সিএসও থাকবে সাথে, থেকে এটাকে ইমিডিয়েট সেটেল করো। ঠিক ম্যাম। আর জয়ন্তীটা আমি বললাম তার কারণ আমি অনেক দিন আগে গেছিলাম, দেখে এসেছি, সেই জন্য আমি বললাম ওখানকার মানুষগুলো কাজ পেতে পারে। যদি পারমিশন দিলে একটা কথা বলবো। হ্যাঁ, ওই যে গভর্নমেন্টের রেভিনিউ ল্যাস হচ্ছে গ্রাম বাংলায়, কোনোটা 20 একর 15 একর সব সরকারি বিল আছে, খাল আছে, কে বা কারা বিএলআরও অনুমতি ছাড়াই কোনো রেভিনিউ আদায় হচ্ছে না, গভর্নমেন্টের বিরাট রেভিনিউ লস হচ্ছে, তারা কেউ দখল করছে। আর বিএলআর কাছে গেলে বললাম যে আপনি ফ্লেক্স টাঙিয়ে দিন, যেটা সরকারি বিল, সরকারি নয়নজলি, সরকারি ডোবা কি সরকারি খাল, এ দিয়ে সরকারের বহু আয় লস হচ্ছে। এটা যদি দয়া করে একবার দেখেন আমার ভালো হয়। বর্ধমানের ডিএম কে আছেন? আয়েশা, আমরা অলরেডি এগুলো সার্ভেতে দিয়েছি ম্যাডাম, আমরা শীঘ্রই সার্ভে করতে টেন্ডারে খাল, যাচ্ছি ম্যাম। বিল, পুকুর, বালি, স্যান্ড, মাটি, খাল বিল বোঝো তো? হ্যাঁ ম্যাম। গেছিল। ভালো করে ফিল্ড সার্ভে করে ধরে নাও, এবং গভর্নমেন্টের টাকা গভর্নমেন্ট পাবে। বিএলআরও যদি নেগলিজেন্স করে লিস্ট আমাদের পাঠাবে, আমরা চেঞ্জ করে দেবো। হ্যাঁ ম্যাম। বিএলআরও কাজটা তো বিএলআরওকে করতে হবে। হ্যাঁ ম্যাম। গভর্নমেন্ট রেভিনিউ যাতে লস না হয় সেটা নজর রাখবে। হ্যাঁ ম্যাম। আমি বীরভূমের ডিএমকে ডাকছি, বিধান। গুড আফটারনুন ম্যাডাম। ম্যাডাম নমস্কার ম্যাডাম। তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিলে, রাইট ম্যাম। হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? এমনকি দেউচা পাঁচমিতেও কেউ কেউ কি করছে তোমাকে আর বলছি না, তুমি জানো, আমিও জানি, সিএমও জানে সবটা, এই সিএসও জানে সবটা। কার ইঙ্গিতে, কার অর্ডারে এসব হচ্ছে? বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম, এখন কিন্তু আমরা ততটা খুশি নই। যেখানে লিকেজ হচ্ছে, আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। যখন তোমরা 5 মিনিট 5 মিনিট জমি নিলে, খাপছাড়া কেন নিয়েছো? কেন কন্টিগুইটিটা দেখে নাওনি? উৎপাদনের আগে মনে রাখতে হবে কন্টিগুইটি ইজ এ মেন ফ্যাক্টর। আর ওখানে যেন যারা বঞ্চিত হয়েছে বিকজ একটা গ্রাম থেকে নিয়েছো, একটা গ্রাম থেকে নাওনি, বাদ পড়েছে, তারা ভাবছে তাহলে আমরা পাবো না। কন্টিগুইটি মেনটেন করো, এবং যে কমিটি তোমাদের প্রথম থেকে হেল্প করতো তাদের নিয়ে সিএস যেভাবে বলবে সেইভাবে কাজটা করো। এটা কোনো নেতার কথায় কাজ হবে না, আমার কথাতেও হবে না। গভর্নমেন্ট রেভিনিউ কেউ নিয়ে চলে যাবে, আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে, এটা আমি কিন্তু টলারেট করব না। বীরভূমে কিন্তু আমাদের নেতাদের কথা এটা হচ্ছে না। সরি, আমি বলতে বাধ্য হচ্ছি, ওখান থেকে সমস্ত বিজেপি ফান্ডে টাকা যাচ্ছে। আমি চাই না কোনো পলিটিক্যাল ফান্ডে যাক, তৃণমূলেরও যাওয়ার দরকার নেই, বিজেপিরও যাওয়ার দরকার নেই, সিপিএমেরও যাওয়ার দরকার নেই। মানুষের কাজ মানুষ পাবে। তুমি সেখানে তোমার দায়িত্ব অস্বীকার করতে পারো না। ইউ আর দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড ইউর এসপি। কিছু আইসিও যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। কী করছে দুবরাজপুরের আইসি, সিউড়ির আইসি, মোহাম্মদ বাজারের আইসি? তোমরা কি ভাবো যে আমার নলেজে কিছু নেই? আমি এখান থেকে বসে সব খবর রাখি। কাজে আমার হাত থেকে মানুষের জন্য কাজ না করলে আমি কিন্তু তাকে রেয়াত করি না। ভালো করে দেখে নাও, আমি তোমার 7 দিন টাইম দিলাম।
কালকে মনোজ সিএসকে পাঠাচ্ছি আমি। এবার আমি হেলথ ডিপার্টমেন্টকে ডাকবো। ম্যাডাম ইয়েস ম্যাডাম। চন্দ্রিমা, বলো তো হেলথের ব্যাপারে তোমার কি অভিমত? দিদি, এমনি তো হেলথ ডিপার্টমেন্টে আপনার যা যা আপনি নির্দেশ দেন সেগুলো ইনফ্রাস্ট্রাকচার লেভেলে সেগুলো খুব ভালোই সেটাকে ইমপ্লিমেন্ট করতে করে, কিন্তু ইন্টারনালি যেখানে সব বসে আছে যারা তারা সব সময় যে সব কাজ সঠিকভাবে করে, তারা মানে নিচের স্তর থেকে নিয়ে বলছি আমি, সেটাকে আরও একটু কন্ট্রোলের মধ্যে রাখা। আর মেডিকেল সার্ভিস কর্পোরেশন, সেখানেও কিন্তু আরও তারাই তো বেশিরভাগ এইগুলো করে, মানে যেগুলো আপনি ইনফ্রাস্ট্রাকচারাল যেগুলো করে সেটাকেও আরও স্ট্রং করা। আমি তাতে আমি আছি। তুমি তোমার পছন্দ মতো লোক নাও যারা তোমায় হেল্প করবে, এটা অফিসার নাও। আপনি নির্দেশ দিলে সেটাই করব। না, তুমি রিসাপেল করো। ঠিক আছে। মেডিকেলের রেফারেল এখনো কেন হচ্ছে? ম্যাডাম মেডিকেলে আগে 7% মতো রেফারেল ছিল, এখন অনেক কমে 3%-এর কাছে। 3% কেন হবে? ম্যাডাম আমরা 3% যারা করছে তাদের বলো বাড়িতে ঘুমোতে। ইয়েস ম্যাডাম। বলো কাজ করতে হবে না, ঘুমোন আপনি। ইয়েস ম্যাডাম। পারফরমেন্স রিভিউ করো। ইয়েস ম্যাডাম। সেন্ট্রাল গভর্নমেন্ট 47 জনকে তাড়িয়ে দিয়েছে, দেখেছো তো? আমরা madam. কাউকে তাড়াই না বলে এটা নয় যে আমরা নজর রাখছি না। ম্যাডাম আপনি ডিটেল আমরা কিন্তু ভুয়ো চিকিৎসা করেছে যারা ইয়েস ম্যাডাম। স্বাস্থ্য সাথীতে, ইয়েস ম্যাডাম। কি অ্যাকশন নিয়েছো? ম্যাডাম অলরেডি একজন তো আমি শুনেছি একটা অপারেশন 3টে হসপিটাল দেখিয়েছে। ইয়েস ম্যাডাম আমরা অলরেডি শোকজ করে ডিসিপ্লিনারি প্রসিডিংসগুলো করা হচ্ছে কয়েকটা লোকের না, কিন্তু। এগুলো নামগুলো তো আমাদের জানাবে, লেট দ্য পিপল শুড নো। ইয়েস ম্যাডাম। 3টে কেস দেখিয়েছে, একটা অ্যাপেন্ডিক্স অপারেশন করেছে 3 জায়গায়, একই সময়ে, একই নামে, একই দিনে। ইয়েস ম্যাডাম আমরা কয়েকটা কেসগুলো ধরেছি, কয়েকটা নার্সিং হোম বন্ধ হয়েছে, কয়েকটা ডক্টরদের এগেনস্টে ম্যাডাম অ্যাকশন হয়েছে, আমি ডিটেল লিস্টটা পাঠাচ্ছি ম্যাডাম। আমাদের যে প্রাইমারি হেলথ সেন্টারগুলো আছে, ইয়েস ম্যাডাম। মেডিকেল কলেজগুলো আছে, সুপার স্পেশালিটি আছে, ইয়েস ম্যাডাম। সুস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, মনিটরিংয়ের কি স্বাস্থ্য ভবন থেকে কোনো ব্যাপার আছে? না, স্বাস্থ্য ভবনে বসে শুধু গল্প হচ্ছে, নেই গল্প ম্যাডাম। গুঞ্জন, ডাক্তাররা একদিকে, আইএএস অফিসাররা আরেক দিকে। না ম্যাডাম আমরা কিন্তু ম্যাডাম আমরা পুরো স্বাস্থ্য ভবন থেকে সিনিয়র অফিসার্স আর অল ডিপ্লয়েড ইনক্লুডিং মি, আমরা কিন্তু ম্যাডাম যাই ফিল্ডে যাই, সুস্বাস্থ্য কেন্দ্র থেকে নিয়ে মেডিকেল কলেজ অবধি প্রত্যেকটি কাজের কিন্তু মনিটর করা হয়। আমাদের খুব সুন্দর একটা কম্পিউটারাইজ সিস্টেম দিও, কোন ডক্টর কত অপারেশন করলো, কত ছানি। আমি ওটা বলছি না, আমি প্রাইমারি লেভেল, প্রাইমারি হেলথ সেন্টার, ইয়েস ম্যাডাম সেখানে কিন্তু ম্যাডাম সুস্বাস্থ্য কেন্দ্র, এগুলো কি মনিটরিং করা হয়? ইয়েস ম্যাডাম ওগুলো সব করা হয় আরো জোরদার করতে হবে, কিন্তু ম্যাডাম করা হয়। আমরা প্রত্যেকটি সুস্বাস্থ্য কেন্দ্র অবধি কিন্তু আমাদের কি কাছে। সিস্টেমে করো একটু জানিয়ে তো চন্দ্রিমা, তুমি দেখে নিয়ে আমায় বলো তো। ইয়েস ম্যাডাম আমাদের কিন্তু প্রত্যেকটি সুস্বাস্থ্য কেন্দ্রে কোন দিনে কত ফুটফল হলো, কোন কোন রোগী দাওয়া নিল, পুরো তথ্য কিন্তু থাকে, সেটাকে আমরা মনিটর করি। ফিল্ডে গিয়ে মানুষের সাথেও কথা হয়। প্রায় ম্যাডাম সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে প্রত্যেক সুস্বাস্থ্য কেন্দ্র মোটামুটি আমি একটা তথ্য দিতে পারি, অন অ্যান অ্যাভারেজ সুস্বাস্থ্য কেন্দ্র যেটা আমাদের প্রায় 13,000-এর বেশি আছে, সেখানে আমাদের অ্যাভারেজ মান্থলি ওপিডি ফুটফল মতলব ওই সব থেকে ছোটো জায়গাতেও কিন্তু 881 জন অন অ্যান অ্যাভারেজ এখন যায়। ও তার মধ্যে 750-র কাছাকাছি পেশেন্ট কিন্তু ডায়াবেটিস, হাইপারটেনশন, ফিভার এই দাওয়াগুলো পায়। কেন ওখানে স্বাস্থ্য ইঙ্গিত যেটা ম্যাডাম আপনি টেলিমেডিসিন সার্ভিস চালু করেছেন সেটাও থাকে। ডেইলি প্রায় ম্যাডাম 85,000-এর কাছাকাছি মানুষ শুধু টেলিমেডিসিন থেকে পরিষেবা এখন পাচ্ছে। এটা ভারতবর্ষে সন্দেশখালীতে যেটা বলে এসছি সেটা প্রসেস করছো তো? ম্যাডাম
সন্দেশখালিতে যেটা বলে এসছি, ইয়েস ম্যাডাম, ওটা 30 বেড থেকে 60 বেড করা অলরেডি আমরা প্রসেসগুলো আরম্ভ হয়েছে। ওখানে একটা 60 বেডেড হসপিটাল অ্যালং উইথ দ্য সিজেরিয়ান সেকশন করে হসপিটাল যে করাবে সেটা করা হচ্ছে ম্যাডাম। অপারেশন থিয়েটার সহ। অপারেশন থিয়েটার সাথে ওখানে আমাদের সিজেরিয়ান সেকশন মানে এই যেটা কমপ্লিকেটেড ডেলিভারি, যেহেতু দ্বীপ এলাকা অনেক দূর আসতে বসিরহাটে আসতে হয়, সেটা প্রবলেম হয়, সেজন্য ওখানেই করা হবে ম্যাডাম। কয়েকটা দ্বীপ এলাকার ওখানে খুব করে বসিরহাট সাব ডিভিশন আছে না? বসিরহাটে বসিরহাট সাব ডিভিশন যেটা আমি তোমায় বলি, নর্থ 24 পরগনা সাউথ 24 পরগনা জেলাটা খুব বড়। সাউথ 24 পরগনা যদিও তোমায় বলতে পারি জলের দিকে আছে পাথর প্রতিমা, তোমার নাম বকখালি ওদিকটার নামখানা কিছুটা, কিন্তু উত্তর 24 পরগনার সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ এগুলো টোটালটাই জল পেরিয়ে আসতে হয়, মানে জিওগ্রাফিক্যালি। বসিরহাটের একটা সাব ডিভিশন যদি সন্দেশখালি হিঙ্গলগঞ্জের মাঝখানে করে দেওয়া যায় একটা ভালো জায়গা দেখে, কথা বলো, ডিএম এবং 2জন এমএলএ আছে, লেট দেম টক, কথা বলে সিদ্ধান্ত নিয়ে যদি একটা সাব ডিভিশন করে দিতে পারো। সাব ডিভিশনের মানে যেহেতু সাব ডিভিশন আছে, বসিরহাট সাব ডিভিশন আছে, কিন্তু ওটা আর একটা সাব ডিভিশন টাইপের করে দিতে পারো, তাহলে ওদের কিন্তু বসিরহাটে আসতে অনেক খরচা হয়, অনেক কষ্টও হয়, এটা ওদের পক্ষে অনেক সুবিধে হতে পারে। তাতে ওরা ওদের যে পরিচয়পত্র থেকে শুরু করে, ওদের যে ইনস্টিটিউশন ডেলিভারি থেকে শুরু করে, ওদের যে ডক্টর ফেসিলিটিস থেকে শুরু করে, অ্যাডমিনিস্ট্রেটিভ ফেসিলিটিস থেকে শুরু করে, পড়াশোনার ফেসিলিটিস থেকে শুরু করে, এগুলো সব কিন্তু ওরা পেতে পারে। আর একটা তুমি দেখে নাও পাঠানখালির ওদিকটা, যেটা হচ্ছে তোমার পাথর প্রতিমা আর এর মাঝখানে পড়বে, পাথর প্রতিমা গোসাবা, এই দুটোকে কেন্দ্র করে সেম মেথড শুড বি অ্যাপ্লাইড টু দেয়ার অলসো, কারণ ওদেরও জল পেরিয়ে আসতে অনেক দূরে দূরে জায়গা। গত কয়েকদিন দিনহাটা বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় দিল্লি পুলিশ এসে যারা পরিযায়ী শ্রমিক দিল্লিতে কাজ করে তাদের বাড়িতে গিয়ে তাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের নামে নানাভাবে হ্যারাস করছে। এমন কোনো কথা শুনিনি যে লোকাল পুলিশ তাদের সাথে থাকছে, তারা ডাইরেক্ট সেখানে গিয়ে এটা করছে এবং তার ফলে একটি পলিটিক্যাল পার্টির লোকেরা তারা পরবর্তী সময়ে সেই লোকগুলোর কাছে গিয়ে বলছে যে হয় আমাদের সাথে থাকো, না হলে পরে এরপরে তোমাদের অনেক বিপদের মুখে পড়তে হবে। পুলিশ কি করছে? কুচবিহার ডিএম, কুচবিহার ডিস্ট্রিক্টে ডাকো, কুচবিহার ডিএমএসপি অরবিন্দ। ম্যাম নমস্কার ম্যাডাম। কি শুনছি দিনাটায় দিল্লির পুলিশ গিয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি রেড করছে, তারপরে বিজেপি যাচ্ছে। ম্যাম এটা আমরা খবর পেয়েছি ম্যাম, এটা যারা ওখানে কাজ করে ওদের ভেরিফিকেশনের জন্য আসছে ম্যাম, লোকাল ওরা কে পুলিশ। ভেরিফিকেশন করার? আমার স্টেটে কে থাকে তার ভেরিফিকেশন আমরা করব, ওরা কে? হোয়াই পুলিশ অ্যালাউড দেম? এবং আমাদের কাছে কোনো ইনফরমেশন পাঠায়নি। হোয়াট ইজ দ্য রোল অফ দ্য এসপি? বলো কি রাজীব কুমার, তুমি জানতে এটা? তোমাকেও জানায়নি, বলো। ম্যাম আমরা আমরা ইয়ে করছি স্যার, ওদেরকে যে ভেরিফিকেশন রোলগুলো রয়েছে আমরা আমি তোমাদের একটা কথা বলি, সিস্টেমটা আগে জানো। কোনো আউটসাইডার পুলিশ আসতে গেলে লোকাল পুলিশের পারমিশন নিতে হয় এবং লোকাল পুলিশকে থাকতে হয়, সেটাও চুরি ডাকাতির কেসে। এখানে কোন পরিযায়ী শ্রমিক আছে তার ভেরিফিকেশন দিল্লি পুলিশ করতে পারে না। ইট ইজ নট টু বি ডান, ইট ইজ নট অ্যালাউড। আমি অল ডিস্ট্রিক্টকে বলছি, প্লিজ টেক কেয়ার, ইট ইজ নট অ্যালাউড। তোমার কর্তব্য ছিল তোমার ডিজিকে জানানোর, তুমি সেটা কেন জানাওনি? যদি কোনো চোর ধরতে আসে বা ডাকাত ধরতে আসে, সেখানেও পারমিশন নেবে প্রথমে স্টেট পুলিশের থেকে, স্টেট পারমিশন দেবে লোকাল পুলিশকে, তারপরে লোকাল পুলিশ সাথে থেকে অপারেশনটা করবে। এটা মাথায় রেখো, দিস ইজ দ্য সিস্টেম। তোমরা বিএসএফকে খিচুড়ি খাওয়াচ্ছ তো দিল্লি পুলিশকে বিরিয়ানি খাওয়াচ্ছ আর রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছ। এটা হবে না, এটা হতে পারে না।
রাজীব কুমারকে বলবো টু টেক কেয়ার, অ্যান্ড সিএসকেও। যা ইচ্ছে হয়েছে কী করছে তোমার ডিআইবি? কে ডিআইবি ওখানে? আইবি কে দেখে? কে দেখে আইবি? এসপি নিজে আইবি দেখে? এসপি নিজেই তো চুপচাপ বসে আছে। এরম করলে এসপি হওয়া যায় না। পুলিশকে গটগট করে চলতে হবে, বন্দুক চালিয়ে নয়। কাজ জানতে হবে, লটা জানতে হবে, সাবজেক্টটা জানতে হবে, তবে তাকে এসপি করে পাঠাবে, তার আগে এসপি করে পাঠাবে না। এরকম কিছু হলে আমাকে জানাবে তো ডাইরেক্ট। ডিএমকে একটা ইনফরমেশন দেবে, এসপিকে একটা ইনফরমেশন দেবে, দিয়ে আমায় জানাবে। আমি সিএসকে বলবো যে আমাদের বন্দনা এখানে আছে, রাজেশও আছে, এমএসএমই সেক্টরে আমরা কর্মসংস্থান তৈরিতে নাম্বার 1, আইটি সেক্টরও ভালো চলছে, এবং আমাদের অনেকগুলো বিগ ইন্ডাস্ট্রিও আসছে। সেগুলো একটা মনিটরিং করে দেখে আমাদের এমএসএমই সেক্টরেই এখন প্রায় 1,30,00,000 লোক কাজ করছে। ট্যুরিজমেও অনেকে কাজ পাচ্ছেন, কিন্তু প্রবলেম হচ্ছে কোন ডিপার্টমেন্ট কাকে দিয়ে কাজ করাচ্ছেন বা নতুন করে কর্মসৃষ্টি করছেন সেটা কিন্তু আমাদের জানাচ্ছেন না, ফলে আমরা জানতে পারছি না। এছাড়াও দেউচা পাঁচমি, তুমি তো যাচ্ছ কালকে, শেল গ্যাসটা প্রসেসে আছে, ঠিক আছে। অশোকনগরের তেলটাও তো আমরা ক্লিয়ার করেছি জায়গা মনে হয়। হ্যাঁ, শুধু একটা কন্ডিশন দিয়েছি, প্রসেসে আছে। রঘুনাথপুরে জঙ্গল সুন্দরী কর্মনগরী, এটা অলরেডি আমাদের ক্লিয়ারেন্স আছে, 72,000 কোটি টাকার প্রকল্প, হাজার হাজার ছেলেমেয়ের, লক্ষাধিক ছেলেমেয়ের কাজ হবে। এটা কোন পর্যায়ে আছে দেখে নিতে হবে বিজিবিএসের আগে। সিলিকন ভ্যালি তো ঠিকই আছে, কোনো অসুবিধে নেই, ওখানে যাতে মানুষের কোনো অসুবিধে না হয়। আমি রাজীব কুমারকে বলেছি ভাঙড়ের বর্ডারে একটা পোস্টে করে দিতে। আর তাজপুরে সমুদ্র বন্দরটা দেখো, যদি না হয়ে থাকে তাহলে দরকার হলে আমাদের গ্লোবাল টেন্ডার করতে হবে, লিগাল ওপিনিয়ন নিয়ে নাও। আর তাছাড়াও আমাদের অমৃতসর ডানকুনি পণ্য করিডর, এবং আমরা যেটা 6টা ইকোনমি করিডর করব বলেছিলাম, সেগুলো কোন পর্যায়ে আছে? এটা ইন্ডাস্ট্রির একদিন মিটিং ডেকে এবং ইন্ডাস্ট্রিয়াল হেড যারা আছে তাদের চেম্বার্সগুলোকে ডেকে, সব চেম্বার্সকে সবাইকে ডাকার দরকার নেই, 2-3 জন করে ডাকলেই হবে, যারা পজিটিভ, যারা গিয়ে জিনিসটা ক্যান্সেল করবে না, জিনিসটাকে প্রোটেকশন দেবে, বা যারা আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের হেড আছে তাদের। আমার চোখের সামনে এখন আছে গঙ্গাসাগর মেলা, গঙ্গাসাগরটাকে সকলকেই ভালোভাবে করতে হবে। তুমিও কিন্তু সেই সময় ওখানেই থাকবে পুরো, এবং আরও 2-1 প্রিন্সিপাল সেক্রেটারিকে সিএস ঠিক করে দিই। পুলিশের টিম তো আমি ঠিক করে দিয়েছি অলরেডি, মিনিস্টারদের টিমও ঠিক করে দিয়েছি। গঙ্গাসাগর মেলা কলকাতাটা কলকাতা পুলিশ দেখে নেবে, সেখানেও কাউকে পোস্টিং দেবে। ফায়ার ব্রিগেডেও যাতে কোনো প্রবলেম না হয়, সুজিত ওদিকটা থাকলেও ফায়ার ব্রিগেডের কেউ একজন এখানে, সঞ্জয় দেখে নেবে ভালো করে ফায়ার ব্রিগেডের দিকটা। জগমোহনও আছে, ফায়ার ব্রিগেডেই আছে। জগমোহন কোথায় আছে এখন? ম্যাম সিভিল ডিফেন্স, সিভিল ডিফেন্সে আছে। আর ফরেস্টটাও ভালো করে দেখে নিতে হবে, হাতির পাল বাড়ছে আর বাইরে বেরিয়ে যাচ্ছে। মনোজ আগরওয়াল, ফরেস্টটাকে টেক কেয়ার করতে হবে ভালো করে। হাতির পাল বাড়ছে যেখানে, গ্রামে ঢুকে যাচ্ছে, সেখানে আমরা একটা খালের মতো করে দিতে পারি তো। হ্যাঁ ম্যাডাম, আমরা ম্যাডাম চিহ্নিত করে দিচ্ছি 7টা করিডোর। বলবার দরকার নেই। হ্যাঁ ম্যাম, তুমি সিএস এর সাথে একটু বসে নিও, প্ল্যানিং করা আছে। এমপ্লয়মেন্ট অ্যাকচুয়ালি আমাদের কতটা ক্রিয়েশন হয়েছে, কতটা ক্রিয়েট হতে যাচ্ছে এই নতুন শিল্পগুলো গড়ার পরে। তাছাড়াও শালবনীতে আমাদের একটা কেস মনে হয় কোর্টে পড়ে আছে, সেটা নিয়ে বিবেক তুমি আমার কাছে আজকে একবার আসবে, একটু কথা বলে নেব। তাছাড়াও আমাদের শেল গ্যাসের কেসটা মনে হয় ক্লিয়ার আছে। আর
ইকোনমিক করিডোরগুলো নিয়ে দেখতে হবে। আইটির আর কোনো প্রজেক্ট পড়ে আছে বাবুল? আইটির আর কোনো প্রজেক্ট পড়ে আছে নিউ? না দিদি, মোটামুটি যেগুলো যেগুলো ছিল সব কটার ফলো আপ হচ্ছে। একটা খালি একটা 50-এর জায়গা রয়েছে যেটা কাজ এখনো শুরু হয়নি, সেটা আমরা কথা বলছি রিলায়েন্সের। ওইটা একমাত্র আমরা একটা মানে জায়গায় পৌঁছতে পারিনি, বাকি সব কিন্তু যা যা মোটামুটি আমাদের আছে সেগুলো হচ্ছে। আর ইনফোসিসের চারদিকের ইনফ্রাস্ট্রাকচার যেটা ছিল সেটাও করে দেওয়া হয়েছে। উইপ্রো আর টিসিএসও ভিজিট করে ওরা যা যা নতুন নতুন চাইছে সেগুলো করে দেওয়া হচ্ছে ইন কোঅর্ডিনেশন উইথ কেএমসি। সিএবি একটা জায়গা নিয়েছিল খেলনগরীতে, যেটা হচ্ছে ডুমুরজলায়। ডুমুরজলায় তো এমনিতে আমি অ্যাস্ট্রো ট্যাপ দেখে এসেছি, আমি ভালোভাবে মাঠগুলো তৈরি হয়েছে জায়গাগুলো। সিএবি জায়গাটা চাইছে একটা স্টেডিয়াম করার জন্য, ওদের জন্য তো জায়গাটা রাখা হয়েছে। এটা কি হিটকোর আন্ডারে আছে দ্বিবেদী? হ্যাঁ, ওটা ওই ইটকো ছিল, ওখান থেকে ওরা এখন ওই হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনকে দিয়ে দিয়েছে। কেন দিয়েছো ডুমুরজলাটা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনকে দিয়েছো? হ্যাঁ, তার একটা কারণ, ওখানে একটা জয়েন্ট মিটিং হয়েছিল। না না ওখানে না 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 না, ডুমুরজলাটা তোমাদের আন্ডারে নিয়ে নাও। ওরা পারবে না, কারণ ওখানে খেলনগরী, ওখানে নানা রকম খেলাধুলা হবে। সিএবি স্টেডিয়াম হলে ওখানেও পুলিশ প্রোটেকশন থেকে শুরু করে সব কিছু। ওটা হাওড়া এক পাশে, ডুমুরজলার একদম নবান্নর পাশে হবে না, ওটা হিটকোর কাছেই রেখে দাও। ইট শুড বি ট্রান্সফার টু হিটকো। সিএস ক্যাবিনেট মিটিংয়ে করে নাও এটা। ম্যাডাম আপনার পারমিশন পেলে একটা জিনিস, অ্যাজ এ মানে হিটকোর ব্যাপার, ওই খেলনগরীর ব্যাপারে স্পোর্টস মিনিস্টারকে মাঝে মাঝেই কনসাল্ট করে দেবে। দিদি একটা কথা বলবো পারমিশন দিলে? বলো। বা আমাদের জিসিসি পলিসিটা হয়ে যাওয়াটা খুব দরকার। ওটা সব রেডি আছে ফাইলগুলো, রাজীবজিও খুব অ্যাগ্রেসিভলি ওটা দেখছেন। ওইটা ওটা হয়ে আমরা গেলে, দেখছি। হ্যাঁ, ওইটার সেমিকন্ডাক্টর পলিসি, এই দুটো আমাদের খুব না না, ও ইম্পর্টেন্ট। দুটো তো হবেই। খুব তাড়াতাড়ি ওটা হয়ে গেলে খুব ওটা ভালো হয়। অলরেডি ইট ইজ অন প্রসেস, হয়ে যাবে খুব ঠিক আছে, তাড়াতাড়ি। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। এছাড়াও আমাদের উৎসব মরশুম, পৌষ মেলা, বিভিন্ন সরস মেলা, সেলফ হেল্প গ্রুপের মেলা, কৃষক মেলা, শ্রমিক মেলা সবই চলছে। এরপর আসবে বই মেলা, জেলায় জেলায় বই মেলা। আর এই সুযোগে কিছু দুষ্কৃতী বাইরে থেকে আসছে, অন্য একটা দিকে নজর দিতে গিয়ে আর একটা দিক খালি হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, একটা চোখ থাকবে এদিকে আর একটা চোখ থাকবে ওদিকে। আমরা কেন বলি ভগবানের তৃতীয় নেত্র আছে, মানুষের নেই? মানুষের তৃতীয় নেত্রটা হচ্ছে মানুষের ভিশন। এটা যারা প্রশাসনে কাজ করে, তৃতীয় নেত্র তাদের একটা থাকা দরকার, যেটা এই আজে বাজে কাজগুলোর দিকে নজর রাখবে। আমরা করি কি, একটা বড় কাজে বেশি টাইম দিয়ে ফেলি, ফলে বদমাশ লোকেরা এই সময়টা কাজে লাগায়। আজকেই প্ল্যান করে করতে হলো মার্ডার, তার কারণ হচ্ছে কালকে 1 জানুয়ারি গেছে, লোকে এখন নতুন বছরের মুডে আছে। এই সময়টা ভয়াবহ মাথায় রাখবে। 23শে জানুয়ারি আছে আমাদের, 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের যে জন্মদিবস সব জায়গায় পালিত হবে। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস, আমরা অবশ্য কলকাতা স্টেটেরটা পালিত করব। আর বিবেকানন্দের জন্মদিবস ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট পালিত করবে। আর 26শে জানুয়ারি তো হয় প্রজাতন্ত্র দিবস, 30শে জানুয়ারি গান্ধীজির তিরোধান দিবস, তাছাড়াও 5 এবং 6 ফেব্রুয়ারি হচ্ছে আমাদের বিজিবিএস। এই পর্যন্ত এখন বলে রাখলাম, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, সব দিকটাই নজর দিতে হবে। এবং কতগুলো পাওয়ার সেক্টরও আসছে, শান্তনুকে এটা দেখে রাখতে হবে, কারণ অনেক লোক বসে আছে তো খাবার জন্য, ভাত খাওয়ার জন্য নয়। আমরা চাই ভাত খাবার লোক বেশি কাজ পাক। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, নজর রেখো ভালো করে। অরূপকেও বলে দিলাম। আমার এটুকু বলার ছিল আজকে, এবং ডিএমএসপিদের বিশেষ করে বাংলা সহায়তা কেন্দ্রটাকে আরও গুরুত্ব দিয়ে তাদের যাতে চার্ট থাকে, বোর্ড থাকে,
ইনফরমেশান থাকে, লোকে এসে ফর্মটা যাতে প্রয়োজনীয় পায়। তারা যদি কোনো কমপ্লেন করে, সেই কমপ্লেনটা যেন দেখবার লোক থাকে। বিএসকে জেলায় সেন্ট্রাল হেড কে, জেলায় মনিটর কে করে? ডিএম করে। বিএসকেগুলোকে ডিএমদের মনিটর করতে হবে মাসে একবার, কটা কমপ্লেন পড়ে আছে আর কতগুলো কাজ হয়েছে, আর পুরো প্রত্যেকটা পরিষেবা লোকে এসে পাচ্ছে কি পাচ্ছে না। দরকার হলে বিএসকে কেন্দ্রগুলোতে আমরা সিসিটিভি লাগিয়ে দিতে পারি, তাতে ওরাও কাজের প্রোটেকশনটা পায় আর আমাদের কাছেও রেকর্ড থাকে। এরপর যদি কারো কিছু বলার থাকে আপনারা বলুন। আপনি সবটাই কভার করেছেন, কিন্তু কাজের অভিজ্ঞতায় বলছি, আপনার সঙ্গে দীর্ঘদিন কাজ করার, টেন্ডার ক্লজ যদি ঠিক না হয় কোনো কাজ শিডিউল টাইমে শেষ করা যায় না। এখানে কোনো, এখানে প্রত্যেক ডিপার্টমেন্টেই টেন্ডার ক্লজে কোনো পেনাল্টি ইম্পোজ নেই। যে কাজটা 1 বছরের জন্য দেওয়া হলো সেটা 3 বছর ধরে চলছে। কেন এটা হচ্ছে? পেনাল্টি ইম্পোজ যদি ভালো করে না করা হয়। এটা কোন ডিপার্টমেন্ট করবে? ফাইন্যান্স? হ্যাঁ, ফাইন্যান্স একটা করে দিক, সব ডিপার্টমেন্টে এক অবস্থা, কোনো জায়গায় শিডিউল টাইম। আমার মনে হয় টেন্ডার পলিসির ব্যাপারে একটা সেন্ট্রাল পলিসি করে দাও, একটা স্ট্যান্ডার্ড যে ফরম্যাট করে পলিসি দিচ্ছি ইচ এন্ড এভরিবডি উইল অ্যাকসেপ্ট দ্যাট, এবং পেনাল্টি পেনাল্টি শুড বি ইম্পোজড। দরকার হলে প্রপার্টি এনক্রোচও থাকবে। দিদি একটা কথা বলবো, একটা একদম অন্য বিষয়, যেটা অরূপ বললো ওইটা নিয়েই, যেটা হলো আমি অন্তত ট্যুরিজম দপ্তরের থেকে যতটুকু দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে একটা তো বললো এই টেন্ডার ক্লজ, আরেকটা হলো মারাত্মক লেসে 15%, 20%, 25%-এ, মানে এমনকি 30-35%-এ এমন এমন ভেন্ডার চলে আসছে, তাদের যেহেতু অনলাইন হচ্ছে, দেয়ার ইজ নো ক্লজ টু স্টপ দেম। কিন্তু যদি কেউ 30%ও করুক, কিন্তু ফিনান্স থেকে এমন একটা কিছু একটা বের করুক, ওই 30% টাকা খালি ব্যাংক গ্যারান্টি ব্যাংকের সঙ্গে ওরা করে ওই টাকা জমা করতে হবে। অনলাইনের যেমন সুবিধেও আছে অসুবিধেও আছে। যে কোনো লোক ফ্রডও অ্যাপ্লাই করতে পারে। তুমি ফিল্ড ভেরিফিকেশন ছাড়া হাউ ডু ইউ অ্যালাউ দ্যাট? না দিদি, আরো হলো অথেন্টিসিটি কি আছে? না, অনেকে কি হলো কাজ ডিস্টার্ব করার জন্য 30% লেসে ঢুকছে, কাজ করতে পারছে না। 100 টাকার কাজ 70 টাকায় কোনোভাবেই সম্ভব না। কিনছে, কিন্তু তারপরে কাজ সেই মেটেরিয়াল দিচ্ছে, কাজ হচ্ছে না। তোমাকে তো কোয়ালিটি দেখতে হবে। টেন্ডার ক্লজে ক্রেডিবিলিটি, কোয়ালিটি। কারণ ফিনান্সের নিয়মই আছে 5% অবধি কোনো অসুবিধা নেই, কিন্তু 5%-এর ওপর যদি হয় সেই টাকাটা ব্যাংক গ্যারান্টি না, অন্য একটা কোনো প্রসেসে দে শুড ডিপোজিট টু দ্য ডিপার্টমেন্ট, যাতে কাজ না করলে ওই টাকা দিয়ে আমরা কাজ কমপ্লিট করতে পারি। সরকারকে ডিপোজিট করতে, হ্যাঁ, দপ্তরকে দিক, আমরা দপ্তর তো ফিনান্সকেই পাঠিয়ে দেবো। আচ্ছা, এটা ডিপার্টমেন্টের একটা শাখা থাকবে। হ্যাঁ, আইজিআর ডাইরেক্টরেটও আমি চেঞ্জ করতে বলেছি ল্যান্ড ভ্যালু নিয়ে, যার জন্য আমি কয়েকটা ফাইল আটকেও দিয়েছি। এই জন্যই কাজগুলো নিম্নমানের হচ্ছে, টাইমে হচ্ছে না। আর এটা হচ্ছে ফাইন্যান্সেরই একটা সেলে এটা জমা হবে, একটা অ্যাকাউন্টে, আলাদা অ্যাকাউন্ট থাকবে। রিসেন্টলি হুগলিতে 62% লেসে দিতে হয়েছে। 62 মানে নেবার জন্য আসছে, এসে আর কাজটা করছে না, জায়গাটা দখল করে পালিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে ম্যাম আমি একটা কথা বলবো, অনলাইনও যেমন আছে অফলাইনও রাখো, প্রভিশন দুটোই রাখো। ফার্স্ট ইউ সি দ্য ক্রেডিবিলিটি অ্যান্ড কোয়ালিটি এবং কাজ করার অভিজ্ঞতা, আগে সে কোথাও কাজ করেছে কি না, সে কাজ করার জন্য তৈরি কিনা, না শুধুমাত্র টেন্ডার পেয়ে সেই টেন্ডারটাকে সাব টেন্ডারে দিয়ে দিচ্ছে, যেটা নট অ্যালাউড অ্যাট অল। সাব টেন্ডারে দিয়ে দিচ্ছে, এটা মাথায় রেখো। এটা আর একটা করাপশন, টেন্ডার করাপশনের নামে করছে। আমি বললাম সাংবাদিকরা আবার অন্য রকম লিখবে, এটা ডিপার্টমেন্টের করাপশন নয়। তুমি ভালোর জন্য নিচ্ছ এই টেন্ডারে,
কিন্তু এই টেন্ডারকে ঘিরে কিছু মাফিয়া তারা নিজেদের স্বার্থে গভর্নমেন্টকে মিসইউজ করছে, সেটা যাতে না হয় এবং কাজ করছে না। যেমন আমি একটা ভাঙড়ে হসপিটাল করব বলে আমি উদ্বোধন করে এলাম, সে টেন্ডার নিয়ে কাজ করলো না। ধুবুলিয়াতে সেম কেস, ওই সত্যমের ভাই কি যেন নামটা, গৌতম, দুটো টেন্ডার নিয়ে ফেল করেছে এবং ওর জন্য হলো না, পুরো দুটো কাজ আটকে গেল, দুটো হাসপাতাল। অথচ 4-5 বছর পুরো ঝুলিয়ে রাখলো। ওই ঝুলিয়ে রাখা হবে না, গভর্নমেন্টকে ঝুলিয়ে রাখতে হবে, সেই জায়গা বেরো করো। কাজের জন্য কোনো কম্প্রোমাইজ চলবে না, নো কম্প্রোমাইজ। দিদি আমি একটি কথা বলো। বলছি এই ক্রিকেটে যেরকম মানে টিকিট নিয়ে বেটিং চলে, আলু তো ঠিক এরকম একটা সিস্টেম আছে, এটাকে ভোটিং মার্কেট বলে। এটা মূলত কলকাতার দিকে যে আলুগুলো আছে সেই মার্কেটগুলো করে, সেটা হচ্ছে মেমারি, কালনা, বুলবুলিতলা বলে কালনার একটা জায়গা আছে, আমাদের হুগলির বংচি, ভান্ডারহাটি, ধনিয়াখালী, তারকেশ্বর। এরা মনোপলি রেট ঠিক করে, কালকের আলুর রেট কি হবে আজকে সন্ধ্যাবেলা বসে ঠিক করে নেয়। এই ওই চক্র ভাঙবে, ওই চক্র সিএস সাহেব এবং ডিজি সাহেবকেও আমরা দিয়েছি, বুঝলেন। দেখে নাও এটা করলে আর কলকাতায় কোনোদিন রেটের ব্যাপারে সমস্যা হবে না, অ্যাকশন নিয়ে। চক্র সরকার চালাবে না, সরকার চলবে, চালাবে না না, চক্রটাকে ভাঙতে হবে আর কি। সেটাই তো বলছি, চক্র চালাবে না সরকার চালাবে। মানে এটা অফিসাররা যারা আছেন তাদের কারো কিছু বলার থাকলে বলুন প্লিজ, এনিবডি। কারো কিছু আরো সাজেশন থাকলে বলুন। তাহলে আপনারা ভালো করে কাজ করুন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা সাধারণ মানুষের। আমাকে ছেড়ে দিন, আমি আর কি, আমি তো একজন সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষের জন্য কাজ করি। তাই আপনাদের কাছে আমার এই প্রত্যাশা থাকবে যে নতুন বছরে আপনারা সাধারণ মানুষের যে কাজটা পড়ে আছে সেটা তাড়াতাড়ি করে গতি আনবেন, যে গতিতে মানুষ তুষ্ট হবে এবং মানুষ খুশি হবে। দেখুন, জীবনটা খুব শর্ট টাইমের জন্য, আজ আছি কাল নেই। সুতরাং এই জীবনে যদি আমরা কিছু ভালো কাজ করি সেটাই পড়ে থাকবে, টাকা পড়ে থাকে না। মানি ইজ নট ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ। এবং কাজ, যে ভালো কাজ করে মানুষ তাকে চিরদিন মনে রাখে, আর যে ভালো কাজ করে না তাদের মানুষ এমনকি ক্রিমেশন ঘাটে গিয়েও ভুলে যায়। এই কথাটা যদি মাথায় রাখেন, দেখবেন জনসেবা আপনার একটা সামাজিক দায়িত্ব। আপনার পরিবার যেমন আপনার পরিবার, সরকারটাও কিন্তু আপনার পরিবার। সবাই ঠিকমতো জেলা ব্লক থেকে শুরু করে সমস্ত লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত অফিসার্স থেকে শুরু করে কর্মী থেকে শুরু করে আধিকারিক থেকে শুরু করে আমি সবাইকে বলবো, কর্মে গতি আনুন আর কর্মে সুমতি আনুন। কেউ কেউ দুর্মতি নিয়ে এসে কর্মটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করে, কিন্তু মনে রাখবেন কর্ম ভেস্তে দেওয়া অত সহজ নয়, আপনি না করলে আরেকজন করবে। এই সমাজে ভালো লোকের যেমন অভাব নেই, দু একটা খারাপ লোক থাকতেই পারে, সবাই সমান নয়, কিন্তু ভালো লোক কিন্তু কাজ করবার জন্য তৈরি আছে, এরকম লোকও কিন্তু প্রচুর আছে। এটা ভাববার করার কারণ নেই যে আমি ছাড়া চলবে না, ভাবতে হবে আমাদের সবাইকে নিয়ে চলতে হবে, এটা মাথায় রাখতে হবে। আমি আপনাদের সকলকে আবার আপনাদের সকল পরিবারকে অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে এবং বিশেষ করে শীতের মরশুম
নানা রকম উৎসব শুভেচ্ছা উৎসব চলবে, সব উৎসবকেই শুভেচ্ছা জানিয়ে সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। জেলা ভালো থাকলে, ব্লক ভালো থাকলে জেলা ভালো থাকে, বুথ ভালো থাকলে ব্লক ভালো থাকে, ব্লক ভালো থাকলে সাব ডিভিশন ভালো থাকে, সাব ডিভিশন ভালো থাকলে জেলা ভালো থাকে, আর কোঅর্ডিনেশন ভালো থাকলে, মনিটরিং ভালো থাকলে সেই জেলা সবচেয়ে ভালো থাকে। ঠিক সেমনি প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখবেন কয়েকজন এত ভালো কাজ করে যে তাদের আমরা ছাড়তেই চাই না। কেউ কেউ বলে আমার 6 বছর হয়ে গেছে, আমার 7 বছর হয়ে গেছে এক জায়গায়, তবুও আমরা মনে করি সে উপযুক্ত বলে তাকে কাজে লাগাই, কারণ অল্টারনেটিভ নেই। অফিসারও কমে যাচ্ছে, অফিসারের সংখ্যাও কমে যাচ্ছে। ইদানিং একটা প্রবণতা বেরিয়েছে, নতুন বিয়ে করলেই আইএএস বা আইপিএস বিয়ে করে সেই বলছে আমার অমুক জায়গায় আমার কমিটমেন্ট আছে, আমার ওয়াইফ আছে, আমি চলে যাব। আইএসএ জয়েন করছে, 6 মাসের মধ্যে পালিয়ে যাচ্ছে। এদের তো জয়েন করা উচিত নয়। যারা জয়েন করবে তাদের কাছে একটা লিখিয়ে নাও যে আমি কিন্তু গভর্নমেন্টকে সার্ভিস দেবো, আমি কোনো কারণেই রাজ্য ছেড়ে যাব না, তবেই আমি আমার রাজ্যে জয়েন করতে দেবো। আর তা নাহলে যারা এক পা ওখানে এক পা ওখানে ফেলে কাজ করতে আসছে এবং 6 মাস বাদে চলে যাচ্ছে, আমার অফিসারের কোটাটা চলে যাচ্ছে, ফলে সেই অফিসারটা আমি পাচ্ছি না, ফলে আমার জেলাগুলো যে ভাগ করব কাকে দায়িত্ব দেবো? আমার অফিসারদের অভাব হয়ে গেছে, এটা তোমাদের বুঝতে হবে। আগের গভর্নমেন্ট অফিসার বাড়ায়নি, আমরা তাও অনেক বাড়িয়েছি। এমনকি WBCS WBPSরাও এখন অনেক সুযোগ পাচ্ছে কাজে, তাদের অনেক প্রমোশনের লেভেল বাড়ানো হয়েছে। সুতরাং আমি সবার ক্ষেত্রেই বলবো যে একটা কোনো জায়গায় একটা গণ্ডি থাকা দরকার, যে লক্ষ্যের গণ্ডিটা কিন্তু পেরোনো যাবে না। উই আর নট, কেউ যেন আমাদের টেকিং অ্যাজ ফর গ্যারান্টেড এটা যেন না করে। আমি এটুকু বলে সবাইকে অনেক ধন্যবাদ যারা কাজ করছেন। একজনকে 2-3 জনের কাজও কখনো কখনো করতে হয় জরুরি অবস্থার সময়, জরুরি পরিস্থিতিতে, ঝড় হোক, বর্ষা হোক, সাইক্লোন হোক, মহামারী হোক, আগুন লাগুক, অতিমারী পরিস্থিতিতে আপনাদের সকলকে আমি অনেক ধন্যবাদ জানিয়ে, আর যদি কেউ কাজ না করে থাকেন তাদের দিকে নজর রাখুন, তাদের বলুন বেটার বাড়িতে তারা বিশ্রাম করুন। আর যারা কাজের লোক তারা দয়া করে প্লিজ কাজটা করুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এ লট।